সাদা সাপ। আচ্ছা আপনি আমাকে বলেন, আমি সাপ এবং যেহেতু আনফরচুনেটলি আমার গায়ের রং একটু সাদা, অতএব সাদা সাপ। তাদের এই যে প্রচারণাটা 5 বছর চাই, এটা বেসিক্যালি করতেছেন ওই পিনাকি সাহেব। উনি তো ঘোষণায় দিয়ে নামছেন যে এই গভর্নমেন্টকে 5 বছর রাখতে হবে। আবার হাইপোথিসিস দিয়েছেন এর মধ্যে তারেক রহমানকে কেমন করে ঢুকাবেন, সব দল থেকে একজন দুজনকে নিবেন, নিলে আমাদের ফুয়াদ ভাই হইতে পারবেন একজন উপদেষ্টা। একাগ্র সরকার নিয়ে এখন আপনি প্রশংসা করে এরকম 2 জন লোক খুঁজে বের করতে পারবেন? তাহলে ডক্টর ইউনূস কি সেই পরিণতিকে ইনভাইট করবেন? আমার মনে হয় উনি অত মূর্খ এখনো হন নাই। আপনার ব্যারিস্টারি ডিগ্রি ভুয়া বা আপনি ভুয়া ব্যারিস্টার, এই অভিযোগ উঠানো হচ্ছে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা আপনি দেখেছেন, আপনি একটু ব্যাখ্যা দিবেন? আমরা তো যথেষ্ট ঘুমের ঝামেলাতে ছিলাম। মাসুদ কামাল ভাইকে তো লুকায়া থাকতে হয়তো হয় নাই, অথবা ওনাকে গ্রেফতার করা হবে এই আতঙ্কে উনি ছিলেন কিনা আমি খুব বেশি জানি না, জিজ্ঞেস করি নাই কখনো। বাট আমাদের তো এই আতঙ্কের ভিতর জীবনযাপন করতে হয়েছে। এখন বাংলাদেশে আতঙ্কে থাকতে হয়। তারা আতঙ্কিত আছে নিজের কাজের আমলের কারণে আর কি। বর্তমান সরকার তাদেরকে পিটায়া আতঙ্কিত করে রাখছে, ব্যাপারটা এরকম না। এটা স্টেটাস জেলখানায় বেল পায়, বেল পাওয়ার পরে মাইর খায়, সেখানেও আর কি এই বিষয়গুলো তো হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হয়, লুটপাট হয়ে যায়। এবং এটা স্টেট স্পন্সর্ড কিনা আপনাকে পার্থক্যটা দেখতে হবে। একটা হচ্ছে ধরেন আপনি স্থানীয়ভাবে আমাকে 15 বছর পিটাইছেন, এলাকা ছাড়া করছেন, আমি এখন সুযোগ পাইছি, এখন এসে আপনাকে এলাকায় পিটাইতেছি। প্রশ্ন হচ্ছে এটা কি রাষ্ট্র করছে কিনা। কিন্তু গত 16 বছরে যে জুলুমের শিকার আমরা হয়েছি সেটা হচ্ছে স্টেট স্পন্সর্ড হ্যারাসমেন্ট, যেটা তখন আসলে মানে সাধারণ গুন্ডা পান্ডার বদলে রাষ্ট্রীয় গুন্ডা পান্ডা কাজ করেছে। এখন রাষ্ট্রীয় গুন্ডা পান্ডারা চুপ আছে, সাধারণ গুন্ডা পান্ডারা কাজ করছে। মানুষের জীবনে ইম্প্যাক্টটা তো মানে পড়ছেই। প্রেস সেক্রেটারি যেটা আছেন, প্রধান উপদেষ্টার, ওনার কথাবার্তা আমার মনে হয় ওনাকে একটু লাগাম টানানো উচিত, ওনার মুখে একটু লাগাম পরানো উচিত আমি মনে করি। স্থানীয় আওয়ামী লীগের কি যেন একটা পদে তিনি আছেন সেখানে, বা ছাত্রলীগের পদে, বিএনপির যুবদল বিএনপির লোকজন গিয়ে সেখানে হামলা করলো উপদেষ্টা মাহফুজ আলমের বাবা, সেটা থামাতে গিয়ে সেখানে তিনিও আহত হলেন। আসলে সেই আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতা, তিনি তার ভাতিজা হন। ওই জিনিসটাই হুবহু সার্জিস শব্দ রাখছে, তার সঙ্গে যুক্ত করছে কি সার্জিসের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মাসুদ কামাল। আচ্ছা ভাই, তার বিয়ে হয়েছে কিনা এটাই ভালো মতো জানি না, আবার দ্বিতীয় বিয়ে। আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠোপিঠের আজকের আয়োজনে। অনেক প্রসঙ্গ আছে, দেশে বিনিয়োগ সম্মেলন হচ্ছে, ঐক্যমত কমিশনের বৈঠক হচ্ছে, এদিকে বিদেশে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, বিভিন্ন বৈঠক করছেন, গুরুত্বপূর্ণ বৈঠক, সামনে আরও যাবেন এরকম আমরা কথাও শুনতে পাচ্ছি। সব অনেকগুলো বিষয় আসলে আলোচনায় আনতে চাই। তবে শুরুটা করতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছ থেকে, যে আপনাকে নিয়ে ইদানিং অনেক রকম কথাবার্তা উঠছে, আপনি এটা নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন, আমি শুনেছি, কিন্তু তারপরে আমার দর্শকদের জন্য ছোট ছোট করে দু একটা বিষয় যদি একটু শুনি। আপনার ব্যারিস্টারি ডিগ্রি ভুয়া বা আপনি ভুয়া ব্যারিস্টার, এই অভিযোগ উঠানো হচ্ছে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা আপনি দেখেছেন, আপনি একটু ব্যাখ্যা দিবেন? ব্যাখ্যা কোনটা, গুজব নিয়ে না সার্টিফিকেট নিয়ে? আপনি যেভাবে মনে করেন। একটা বিষয় হচ্ছে অনলাইনেই তো হচ্ছে যে আমার বন্ধুরা শত্রুরা মিলেই আপনার নাম টাম দিয়ে যেভাবে মানে কমেন্ট নিয়ে আসছে, দুই পক্ষেই তো কমেন্ট আছে। তো ওই যে নামের যে ঝামেলাটা আছে আর কি, সেটা আমাদের সবারই তো সার্টিফিকেট আসল নাম বলে একটা জিনিস আছে। তো সেই নামে যখন আবার আমার অ্যাওয়ার্ডিং বডিকে যখন ইমেল করেছে, তারাই তো আবার রেসপন্স করেছে, সার্টিফিকেটের কপি টপিও দেখলাম। আমি তো কিছুই করি নাই, কাউকে কিছু দেই নাই। আমার শুভাকাঙ্ক্ষীরাই ইমেল টেমেল করে কনফার্মেশন নিয়ে আসছে, সার্টিফিকেটের কপি দেখলাম বিভিন্ন জায়গাতে প্রচার হয়েছে আর কি। সো আলটিমেটলি তো রিজলভ হয়ে গেছে বলে মনে করতেছি আর কি। এবং রিউমার স্ক্যানার যারা আছে তারাও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে এটা কনফার্ম করেছে। তো ইউজুয়ালি আমি এইসব বিষয়ে কখনো করি না আর কি, আপনার অংশগ্রহণ করি না আর কি। এগুলো খুবই ডিস্ট্রাক্টেড পজিশন আর কি। নিশ্চয়ই এগুলো নিয়ে কথা, যে এই বিষয়গুলো আপনাকে নিয়ে উঠছে। তার আগে কদিন আগে দেখলাম আপনি গ্রেপ্তার, সবগুলো গণমাধ্যমে এই খবরটা আসছিল যে আপনি গ্রেপ্তার হচ্ছেন, গণমাধ্যমে বলবো না, সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম সয়লাভ। কেন আপনাকে নিয়ে মানে একটার পর একটা এরকম হচ্ছে বলে মনে হয়? একটা বিষয় হতে পারে, ধরেন আমরা যারা বাংলাদেশের পক্ষে শক্ত কথা বলছি, শক্ত কথা বলবার সাথে সাথে যেভাবে আমাদের বন্ধু তৈরি হয়, শুভাকাঙ্ক্ষী তৈরি হয়, এটার জন্য আবার খুব শক্তিশালী শত্রু তৈরি হয়, যারা বাংলাদেশের
এস্টাবলিশমেন্টে আছেন, বিভিন্ন আমলাতন্ত্রের বিভিন্ন জায়গাতে আছেন, গোয়েন্দা সংস্থাতে আছেন, সশস্ত্র বাহিনীর সিনিয়র পজিশনে আছেন, যারা 16 বছরের আওয়ামী এই সাম্রাজ্যের বেনিফিশিয়ারি, তাদের কাছে তো অবশ্যই এই বিষয়গুলো কমফোর্টেবল হয় না আর কি। তো সেখানকার একটা অংশ আছে যারা ডেলিবারেটলি এই বিষয়গুলো উঠাচ্ছে, গুজব ছড়াচ্ছে। এর সাথে আপনার আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা মেশিন আছে সেগুলোতে আমাদেরকে ডিমিন করা, ছোট করা, দেশপ্রেমিক শক্তিকে, গণতন্ত্রের পক্ষের শক্তিকে ছোট করা, হেয় করা, এটার একটা কালচার আছে। সো এই মিসইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইন তো আসলে মানে চলমান যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা রিয়েলিটিতে আমরা বাস করছি, কোনোভাবেই সেটাকে অ্যাভয়েড করবার সুযোগ নাই। সারা গ্লোবালি এই ফেনোমেনাটা আছে এবং এটা চলবে, এটা কোনো জায়গায় থেমে যাবে না। এর আগে এরকম প্রচুর গুজব তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আপনার সচেতন জনগোষ্ঠীর সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। আপনার নিজেরাই নিজ দায়িত্বে এগুলো নিয়ে কথা বলা, রিজনেবল ভয়েস গুলো আসা, কথা বলা, এবং এমন এমন মানুষরা আমাকে ডিফেন্ড করেছে যাদের ব্যাপারে আসলে আমার সাথে কোনো যোগাযোগও নাই, ধরেন 10 বছরও দেখা হয় নাই, কথা হয় নাই। এমন মানুষরাও বলেছে যে আমাকে ডিফেন্ড করে পোস্ট দিয়েছে, লিখেছে, ছবি দিয়েছে এবং আমার প্র্যাকটিস নিয়ে কথা বলেছে ওখানে। তো সেগুলো চলবে আর কি, মানে এটা মানে কোনো গোল্ডেন ইয়ে নাই আর কি। তো এটা গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি এবং এস্টাবলিশমেন্টের একটা জায়গা আছে এবং আমি জানি আর কি এরা কারা কারা এগুলো করতেছে। আচ্ছা, একটা বিষয় হয়েছিল যখন আমার মনে পড়ে হাসনাত আবদুল্লাহ গেলেন বা সেনা প্রধানের সাথে বৈঠকের বিষয়টা যখন তিনি প্রকাশ্যে নিয়ে আসলেন, তখন তিনি ফেসবুকে সেই স্ট্যাটাসেই লিখছিলেন যে তার জীবনও হুমকির মুখে পড়তে পারে, তার উপর নানান চাপ আসতে পারে, সেই শঙ্কার কথাও তিনি জানাচ্ছিলেন। আপনিও সেনাবাহিনীকে নিয়ে বেশ শক্ত কথা বলেছেন, তার কি কোনো ইম্প্যাক্ট আপনার উপর পড়েছে? সরাসরি কেউ হুমকি দিয়েছে এমনটা না, সরাসরি কেউ বলে টলে নাই, বাট এমনি ধরেন প্রচুর SMS পাই, আপনার মেসেঞ্জারে থ্রেট পাই, তুই নাকি এটা করবি ওইটা করবি, আমি দেখে দিব, আমরা আমরা তো এমনি এমনি সেনাবাহিনীতে চাকরি করি না, এরকম প্রচুর মেসেজ আসে। বাট ওভারওয়েলমিং মেসেজ হচ্ছে আপনার পক্ষে। সেনাবাহিনীতে আমার হাজার হাজার ভক্ত আছে, বিশেষ করে সোলজারদের মধ্যে আপনার এরপর হচ্ছে জুনিয়র অফিসার যারা আছে এবং সিনিয়রদের মধ্যেও যারা দেশপ্রেমিক শক্তি আছে, যারা রিয়েলি আপনার একটা প্রফেশনাল অফিসারদের সার্ভিস দেখতে চায়, এমন একটা বিশাল সংখ্যা আছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যে সংগঠন আছে ওখানে আমাকে পছন্দ করে এমন শত শত অফিসার আছে। আমি হাজার হাজার বার্তা পেয়েছি এই আর্ম ফোর্সেস থেকে, আপনার বিভিন্ন জায়গা থেকে সার্ভিসে আছে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সোলজারদের কাছ থেকে, এবং ওভারওয়েলমিং মেসেজ হচ্ছে আপনার পজিটিভ। তারা কেউ কেউ হয়তো সর্বোচ্চ বলেছে যে 2-1টা শব্দ হয়তো আপনি না বললে পারতেন, এরকম ওনারা 2-1টা শব্দের ব্যাপারে দ্বিমত করেছে, কিন্তু অন সাবস্টেন্স, অন প্রিন্সিপল আমি পোষণ করেছেন যে দু একটা শব্দ আসলে আপনি না বললে পারতেন। একান্তই আমার এই ব্যাপারে, হ্যাঁ এটা আপনি বলতেই পারেন, আমি হয়তো না বললে পারতাম, হয়তো ওনারা এটা ভিন্নভাবে নিয়েছেন, আমারও ব্যাখ্যা আছে, এটা খুব একদম সাবস্ট্যান্টিভ, আমি কোনো ভুল করেছি ব্যাপারটা তা না। তো আবার হচ্ছে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, 5ই আগস্টের একটা বক্তব্য কেটে, যেটা ধরেন প্রেসিডেন্টকে বলেছি, সে একটা বক্তব্যের অংশ কেটে সেনাপ্রধানের নামের আগে বসায় কিছু গুজব ছড়াইছে। তো সব মিলায় ধরেন শব্দের ব্যাপারে আমাদের দেখছিলাম সেনাবাহিনীর সদস্যদের, মানে সেনাবাহিনীর প্রসঙ্গে আপনি চাকর বাকর আমার অনুষ্ঠানেও ব্যবহার করেছিলেন। আপনি কি একটু মানে পরবর্তীতে মনে করেন যেটি আপনাকে আপনার মানে শুভাকাঙ্ক্ষীরা বলছেন অনেক শব্দ ব্যবহার না করলেও পারতেন, এমন একটা শব্দ নিয়ে আপনার কি কোনো মনে হয়? করি না, আমি মনে করি না। কারণ হচ্ছে পাবলিক সার্ভেন্টস আমাদের একটা কনস্টিটিউশনাল ওয়ার্ড, পাবলিক সার্ভেন্টসই বলা হয়েছে যে যারা প্রজাতন্ত্রে কাজ করবেন, সরকারের আমলাগিরি করবেন, তাদেরকে অফিসিয়ালি এই শব্দটাই সার্ভেন্টস বলা হয়েছে। সেনাবাহিনীকে আসলে পাবলিক সার্ভেন্ট, আমি আসলে এই বিষয়ে এখন কথা বলতে চাই না, তবে একটু জানার জন্য আমি কেন, তারা মিলিটারি ব্যুরোক্রেসির অংশ, তো তারা তো এই দেশকে সার্ভ করেন, তারা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে একসাথে অংশ। তো এই জন্য হচ্ছে যে এই শব্দটাতে ইটসেলফ আমি কোনো সমস্যা দেখি না। এখন না বললে পারতাম কিনা, দেখেন একই জিনিস আপনি বললে হয়তো একভাবে বলবেন, আমি বললে একভাবে বলবো, সবার বলার স্টাইল ডিফারেন্ট। আমি যেটা বারবার বলি যে দয়া করে কেউ শব্দে আটকে যায়েন না, সাবস্ট্যান্সে আসেন। দেশের জন্য আমরা সিরিয়াস তর্কটা তুলি, আলাপটা তুলি। আমি যদি অন সাবস্ট্যান্স আমাকে রিফিউট করেন, আমার এই গাটস আছে এবং আমি এতটুকু টাফ লোক যে আমি যে কোনো শক্ত আর্গুমেন্ট মেনে নেই। আমাকে যদি আর্গুমেন্টে পরাজিত করতে পারে কেউ, আমি এটা পাবলিকলি মেনে নেই এবং বহুবার নিয়েছি।
এই জন্য দয়া করে শব্দে কেউ আটকে যায় না, জি। শব্দটা রাসেল একান্তই ফুয়াদ, ধরেন আপনার আমার বার্তা স্পষ্ট। অনেক ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল, মূল আলোচনায় যাওয়ার আগে যে প্রসঙ্গটা যেহেতু উঠলই, যে এই যে অনলাইনে নানান রকম গুজব তোলা, নানান রকম বক্তব্য তোলা, একরকম সুশীল সমাজের মধ্যেও দেখা যায়, বা যারা আসলে একরকম অথরিটি রাখেন, অনেকের মধ্যে দেখা যায় একদম খুবই অশ্লীল শব্দ অনেক সময় ব্যবহার করা হয়। মানে এই বিষয়টা কি বেড়েই চলেছে? এর কি কোনো মানে এটি খুব স্বাভাবিক ব্যাপার হিসেবে মেনে নেওয়ার মতো, মানে অনলাইনের যেহেতু যুগ, ডিজিটাল যুগ, এটা কি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো একটা ব্যাপার? আমার কি মনে হয় জানেন, আপনি স্বাভাবিকভাবে ধরেন মানলেন না, হাইপোথেটিক্যালি ধরেন আপনি মানলেন না, আপনি না মেনে কি করবেন? আপনি কি মারামারি করবেন? কি করবেন আপনি? আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, আমি ইউটিউবে প্রতিদিন একটা করে আমি কন্টেন্ট আপ করি। সেখান থেকে কেটে কেটে অনেকে নেয়, নিয়ে তার মতো করে হেডলাইন দিয়ে, তার মতো করে থাম্বনেল দিয়ে তারা এটা আপ করে। এবং আমি অনেক সময় দেখেছি যে ধরেন আমারটা হয়তো 50,000 ভিউ হয়েছে, হুম, হুম, ওই চুরি করে যেটা দিয়েছে ওটা 1.5 লাখ ভিউ হয়ে গেছে। একদম, হ্যাঁ। এখন হতে পারে, আমি কিন্তু এতে কোনো আপত্তি করি নাই, আমি কখনোই আপত্তি করি না। তোমার এতে আমার কথা হলো কি ভাই, তুমি যদি আমাকে বিক্রি করে 5 জায়গায়, তোমার যদি 2 টাকা ইনকাম হয়, হোক না, আমার সমস্যাটা কি? আমি এটা নিয়ে মাথা ঘামাই না। কিন্তু কিন্তু সমস্যাটা কি জানেন, আমার ওই কথাটাকে উপরে তারা যে সমস্ত শিরোনাম করে দেয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি একবার সার্জিসকে নিয়ে কিছু সমালোচনা করেছিলাম, সার্জিস আলমকে নিয়ে। ওই জিনিসটাই হুবহু সার্জিস শব্দ রাখছে, তার সঙ্গে যুক্ত করছে কি সার্জিসের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মাসুদ কামাল। আচ্ছা ভাই, তার বিয়ে হয়েছে কিনা এটাই আমি ভালো মতো জানি না, আবার দ্বিতীয় বিয়ে ওইটা নিয়ে আমি বলতে যাবো কেন? ভাই এটা কিছু হলো? ভেতরে আমি যে দেখি ভেতরে কিছুই না, আমি যেটা আমারটাই হু আমি যা বলেছিলাম ওইটাই, খেলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে, আজকাল এআই এর মাধ্যমে এটা করা যায়, খুব সহজে করা যায়, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে তারা দিয়ে রাখছে। এখন আপনি বলেন ওটা কে করেছে? তাকে আমি চিনি, তাকে আমি ধরতে পারবো? আমি বড় জোর কি করতে পারি, তারটা আমি ব্লক করে দিতে পারি, অথবা তার ব্যাপারে আমি রিপোর্ট করতে পারি। আচ্ছা, রিপোর্ট যখন করি না, তখন ওরা আবার দেখি আমাকে মেল পাঠায়, কয় কি স্যার এইবার মতো মাফ করে দেন, আর কখন এরকম করবো না, অমুক না। ওটা থেকে আবার মায়া লেগে যায়। এটা আবার একজন লিখছে, আমি একজন স্টুডেন্ট, এটা দিয়ে আমি সংসার চালাই। আচ্ছা বলেন আমি কি বলবো? আমি তাকে বলি ভাই তাহলে আপনি শিরোনামগুলি, আপনি যদি আমারটা চুরি করতে চান করেন, কিন্তু শিরোনামটা চেঞ্জ করেন না, ওই শিরোনামটা দেন না ভাই, আমারে ডুবাই নেন। আমি কতজনকে যে বলবো? আমি এটা কথা বললাম এই কারণে, এটা মনে হয় ও যদি ওখানে ভেতরে আমার নামে কোনো গালাগালিও করতো, আমি কি করতে পারতাম? কিন্তু আমি একটা কথা বলি আপনাকে, এগুলি লং লাস্টিং হয় না। মানুষ একবার যখন ঠকে যায়, না ধরেন মাসুদ তখন কামাল, তারা চিনে এগুলো নেয়। তো আসলে চুরি করা কন্টেন্ট, হ্যাঁ, এগুলো যারা চুরি করছে তারা হ্যাঁ, নানান রকম শিরোনাম দিচ্ছে যেগুলো ভুল, ভ্রান্তি, মিথ্যা এরকম করে দিচ্ছে। কিন্তু আমি বলছি যে সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে বা যাদের ফলোয়ার আছে, এরকম ব্যক্তিরাও নানান রকম অভিযোগ তুলছেন এবং সেই অভিযোগের মধ্যে অশ্লীলতা যুক্ত থাকছে, একদম লিখছেন, বলছেন। এটাও কি খুব স্বাভাবিক এবং সেটার বহুল প্রচারিত? এটা কি খুব স্বাভাবিক? আমি একটা কথা বলি আপনাকে, অশ্লীলতা কাকে বলে? আমি এখানে একটু একটু বলি আপনাকে। দেখেন একটা জিনিস, একজন লোক বললো উন্নয়ন নিয়ে একটা কথা বললো, আমি এত উন্নয়ন করেছি সে বললো, কিন্তু বাস্তবে আমি দেখলাম সে উন্নয়নটা করে নাই, সে উন্নয়নের নামে চুরি করেছে। খুব শুদ্ধ ভাষায় বললো, এটা কি শ্লীল না অশ্লীল? পুরো জাতির সঙ্গে সে একটা প্রতারণা করলো, এটা কি শ্লীল না অশ্লীল? আমাকে কেউ বললো, যেমন আমাকে একজন বলছে, কি বলবো, আমার সম্বন্ধে একজনের মন্তব্য করছে, সে আমাকে আমার নামের আগে একটা অ্যাডজেক্টিভ লাগাইছে। অ্যাডজেক্টিভটা কি জানেন? সাদা সাপ। আচ্ছা আপনি আমাকে বলেন, আমি সাপ, এবং যেহেতু আনফরচুনেটলি আমার গায়ের রং একটু সাদা, অতএব সাদা সাপ। আচ্ছা এটা কি অশ্লীল? কথাটা খেয়াল করেন, সে তার মনের ক্রোধ প্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য তার স্টকে থাকা শব্দগুলি আমার জন্য ব্যবহার করছে। আমি এটাকে সিরিয়াসলি নেই না। আমি নেই না কেন আমি বলি আপনাকে, এটা সাধারণ মানুষের উপর ছেড়ে দেন। মানুষ একসময় সিদ্ধান্ত নেবে যে এই লোকটা তো গালাগালি করে, মানুষ একসময় সিদ্ধান্ত নেবে যে এই লোক তো গালাগালি করে না। এটা কিন্তু লং রানে এটা কেউ টিকবে না। কাজেই বরঞ্চ আমি সবসময় বলি, আমি কাউকে গলা টিপে ধরার পক্ষপাতী না। আমার নামে সারাদিন বলুক ভাই, আমার কোনো অসুবিধা নেই, আমি গলা টিপে ধরার জি, পক্ষপাতী না। আমার জি, কথাটা হলো আপনি আপনার রুচি, জ্ঞান, বুদ্ধি,
আপনি তার মাধ্যমে আপনি আপনার ভাব প্রকাশ করবেন। ওই যে আমার প্রতি ক্রোধ থাকে, ক্রোধ প্রকাশ করবেন, কোনো সমস্যা তো নাই। জি, এখন স্পষ্ট আপনি আপনার যে দেখবেন, অবস্থান আমি যে মানুষ অনেক এটা করতে একজন পারে, আমি আপনি অনেকের এটাকে কথা বলি, খুব নেগেটিভ অনেক ভাবে। শিক্ষিত লোক, হ্যাঁ, আমি একটা শেষ কথা বলি, জি, অনেক শিক্ষিত লোক আছে, ইউটিউব করে, খুবই শিক্ষিত লোক, বিদেশে থাকেন। আমি ওনাকে আমারই বন্ধু বান্ধব বলছি যে উনি না, ওই লোকটা ভালোই বলে, কিন্তু সমস্যা হলো কি একা একা শুনতে হয়। দেখেন, উনি কিন্তু বলে গেলেন যে উনি একা একা শুনতে হয়, সঙ্গে কাউকে নিয়ে শোনা যায় না। এটাই কিন্তু আমি মনে করি ওনার প্রাপ্য ছিল। এখন এই প্রাপ্য যদি, এই প্রাপ্তিতে যদি কেউ খুশি হয়, তার ব্যাপার, কোনো সমস্যা নাই। আপনি কোনোদিনও কিন্তু দেখেন, সারা দুনিয়াতে ভালো মুভি আছে, খারাপ সি গ্রেডের মুভি আছে, আবার আপনার এক্স রেটেড মুভিও আছে, কিন্তু থাকবে। কোনটা আপনি থামাইতে পারবেন না, কিন্তু এটা থাকবে, এই ইন্ডাস্ট্রি থাকবে। আপনি কোনটা দেখবেন না দেখবেন, এটা দর্শকের উপর ডিপেন্ড করবে। আমি ভাই কোনোটাই বন্ধ করার পক্ষে জি, না। অনেক ধন্যবাদ। আপনি এটাকে খুব নেতিবাচকভাবে দেখছেন না, এই কোনো জায়গাটা সমস্যা নাই। আমার মনে হয় স্পষ্ট। তারপরেও আসলে মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা চয়েস আর্কিটেক্ট, মানুষের চয়েস মেক করে অনেকেই, মানে সেখানে আমাদের রুচিতেও কোনো প্রভাব পড়ে কিনা, এটা আসলে আমি একটা আলোচনা, যাই হোক আজকে আমি অন্য আলোচনায় আসলে মূল যেতে চাই। ব্যারিস্টার ফুয়াদের সেই কথা থেকে এতখানি আগালাম, সেটি হচ্ছে যে আমাদের দেশে বেশ বড় করে বিনিয়োগ সম্মেলন হচ্ছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকেও বক্তব্য দিতে দেখলাম। আমি একটু ছোট্ট করে আপনাদের এখানে একটু মন্তব্য শুনবো, আরও অনেকগুলো বিষয় আমি বলছিলাম কথা বলবো, এই বিষয়টা একটু শুনে নিই ব্যারিস্টার ফুয়াদ। প্রথমত হচ্ছে এটা তো আমাদের যে ভঙ্গুর ইকোনমি রেখে দিয়ে গেছে আপনার গত রেজিম, সেখান থেকে রাষ্ট্রের অর্থনীতিকে সংশোধন করা, ট্রাকে নিয়ে আসার যে অনেকগুলো কাজ করা দরকার এবং হওয়া উচিত, তার ভিতরে অনেকগুলো কাজ হচ্ছে এবং চলছে। সে জায়গাতে আমরা রপ্তানির জায়গাতে দেখলাম, রেমিটেন্সের জায়গা দেখেছি, বিনিয়োগের জায়গাতে দেখলাম, এবং পার্টিকুলারলি জব ক্রিয়েশনের জায়গাতে আপনার এই ট্রেড সামিট, বিনিয়োগ নিয়ে আসা, এফডিআই কে অ্যাট্রাক্ট করা, এর আসলে কোনো বিকল্প নাই। তো সেই জায়গাতে আপনার আমাদের এখানকার বিডার যে লিডারশিপ আছে, প্রধানমন্ত্রীর দপ্তরে যে আপনার ট্রেড রিলেটেড যে কাইন্ড অফ অ্যাম্বাসেডারের রোল প্লে করছে আপনার লুৎফে সিদ্দিকী, ওখানে আশিক আছে বিদায়, সব মিলে একটা ব্রিলিয়ান্ট টিম দিন রাত এটার জন্য পরিশ্রম করেছে। এবং এই যে প্রায় 1,000-1,200 লোক সারা দুনিয়ার প্রায় 90টা দেশ থেকে এসছেন, বড় বড় কোম্পানিগুলো এসছে, 50 মিলিয়ন, 100 মিলিয়ন, $110 মিলিয়ন বিভিন্ন স্টার্ট আপে করতেছে, ইনভেস্ট করছে। এটা একটা হিউজ আউটলুক আর কি। এবং গ্লোবালি একটা ইমপ্রেশন দেওয়া বাংলাদেশ আসলে ব্যবসা ফ্রেন্ডলি একটা রাষ্ট্র। এবং একই সময় আমরা দেখলাম যে উনি বেইজিং এ গেলেন। এখন আবার আজকে পত্রিকাতে আপনার দিলাম যে বেইজিং এর লিডারশিপ থেকে আপনার 200 ইনভেস্টর সহ একটা ডেলিগেশন বাংলাদেশে সম্প্রতি আসবেন, এরকম একটা নিউজও দেখলাম। তো সব মিলিয়ে, এবং তারা কিন্তু খুবই মানে ওপেন এন্ডেড কনভারসেশন করছে। বাংলাদেশে বিনিয়োগকারীরা চিটাগং এ যারা এসছেন প্রসপেক্টিভলি, তাদেরকে চিটাগং এ ইপিজেড এ নিয়ে গেছে আপনার, চিটাগং ইপিজেড, কোরিয়ান ইপিজেড, এবং কোনো গাইডেড ট্যুর না, কিন্তু ওপেন ট্যুর করে দিয়েছে যে যারা ইনভেস্টর তারাই ঠিক করবে ওখানে গিয়ে তারা কি করবে, কার সাথে মিট করবে, তাদের কি কি প্রশ্ন আছে, ওপেন এন্ডেড ট্রিপ। সো ইটস এ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেসে তারা ব্যবসাটা করতে চাচ্ছে আর কি। এখানে যখন আবার দেখছে যে যখন সম্মেলনটা হচ্ছে তখন কেএফসিতে বাটার, মানে সেখানে হামলা হচ্ছে, পিৎজা হাটে হামলা হচ্ছে, মানে প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানেই তো হামলা হচ্ছে, তখন আসলে মানে যা বলা হচ্ছে আর যা চিত্র তারা সামনাসামনি দেখছে এবং এই ঘটনাগুলো হাইলাইটেড হচ্ছে, তখন আসলে এটা তারা তারা আসলে স্বস্তি কি বোধ করেন ইনভেস্টমেন্টে তারা? সার্টেনলি হচ্ছে যে গাজায় যা হচ্ছে, ফিলিস্তিনে যেটা হচ্ছে, অনেক বছরের একটা ক্ষোভ, কষ্ট, যন্ত্রণা, এখানে গণহত্যা হচ্ছে। আমরাও গত বহু বছর থেকে এটার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ চলমান আছে, চলতেই থাকবে। শান্তিপূর্ণভাবে কোন একটা দেশে, কোন একটা জনপদে আপনার যদি গণহত্যা হয়, প্রতিবাদ করা মানুষের, এটা তো একটা হিউম্যান ফ্যাটার্নিটির ব্যাপার আছে। আপনি যেখানে আছেন সেখানেও প্রত্যেক শহরে শহরে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া, এরকম একটা সময়তে সাবোটাজ করা, এবং প্রায় 60 জনের মতো যে গ্রেফতার হয়েছে দেখলাম আপনার, অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত। এবং কিছু কিছু গণমাধ্যম এটাকে ফার্স্ট পেজে এত ফলাও করে নিউজ করছে যে বাংলাদেশে প্রত্যেকটা বিদেশি কোম্পানি এখন আগুন দিয়ে পোড়ায় দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। সেই জন্য কিন্তু আমরা দেখলাম যে আপনার সরকারের যিনি স্পেশাল এইড হিসাবে কাজ করছেন তথ্য প্রযুক্তিতে, ফয়েজ আহমদ তাইয়েব, কিন্তু একটা রিকোয়েস্ট করেছেন যে ফিলিস্তিন ইস্যুটা তো চলে যাচ্ছে না, আমরা এই যে মার্চ ফর গাজা দেওয়া হয়েছে এটা আরো 1 সপ্তাহ পিছিয়ে দিতে পারি কিনা, কারণ এই প্রসপেক্টিভ ইনভেস্টররা বাংলাদেশে আরো 1 সপ্তাহ 10 দিন অনেকে থাকবেন। তো এই সময়টাতে মার্চ ফর গাজাটাকে ঘিরে যেন কোনো স্যাবোটাজ না হয়,
বিভিন্ন জায়গায় দেখলাম আপনার সেই যে দায়েশের কালো পতাকা মিছিল করতেছে, 4-5টা কালো পতাকা কলেমা খচিত, সেগুলো উড়ায় দিচ্ছে। তো এগুলো যে পরিকল্পিতভাবে করা হচ্ছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এই জন্য এই ফয়েজ আহমদ তাইয়েবের এই রিকোয়েস্টের সাথে আমিও একমত। আমি ফিলিস্তিনের পক্ষে, আন্দোলনের পক্ষে, স্বাধীনতার পক্ষে বহুবার কথা বলেছি দেশে এবং বিদেশে, এবং আমি বোধ করছি বর্তমান বাস্তবতায় আমাদের প্রতিবাদ মিছিল যেটা হয়ে গেছে, কিন্তু আগামী 1 সপ্তাহ 10 দিনের জন্য সম্মতির ভিত্তিতে যারা মার্চ ফর গাজা কল করেছেন তারা দয়া করে 1 সপ্তাহ 10 দিনের জন্য এটা পসপোন করে এটাকে 10 দিন পরে নিয়ে যান। কারণ যারা এই ট্রেড সামিটকে যে স্যাবোটাজ করছে, দেখবেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি সামিটে আসবার জন্য যে ধরনের কোম্পানিগুলো অলরেডি রেজিস্ট্রেশন করেছে তাদেরকে ফোন করে করে বলা হয়েছে যে সামিটে যেন না আসা হয়। সামিটে আসলে আপনার থাকার জায়গায় বোম মারা হবে, আপনার কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, আপনার বাসায় আপনার হোটেল থেকে আপনি এয়ারপোর্টে যাওয়া আসা করতে পারবেন না। এই ধরনের অসংখ্য হুমকি দিয়ে কয়েক ডজন বিজনেসম্যানকে ডিসকারেজ করা হয়েছে। তারপর অনেকে এসেছেন, এবং যারা এসেছেন তারাই সরকারকে বলেছে যে আমাদেরকে অ্যাক্টিভলি ডিসকারেজ করা হয়েছে একটা বলয় থেকে। তারা কারা? তারাও আবার তাদের কথা আমরা জানি। তো এখন প্রশ্ন হচ্ছে যে গণ অভ্যুত্থান তারা বাংলাদেশেরই গত রেজিমের বেনিফিশিয়ারি, যারা চায় না বাংলাদেশের ট্রেড সামিট এত সাকসেসফুলি হোক, স্টার লিঙ্ক এখানে আসুক। এখানে ইন্টারনেট ব্যবসায়ীদের একটা বিশাল গ্রুপ আছে যারা বোধ করছে স্টার লিঙ্ক আসলে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। হাজার হাজার কোটি টাকা তারা যেগুলো এর আগে ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করেছে সেই ইন্টারেস্ট এখানে জড়িত আছে। এখানে আমাদের বিদেশি শত্রুরা ইনভলভ আছে। কারণ হচ্ছে বাংলাদেশ মানে ট্রেড ফ্রেন্ডলি নেশন, এটা প্রতিষ্ঠিত হয়ে গেলে এই রিজিয়নে অনেকগুলো ইস্যুস ডেভেলপ করবে ভূ রাজনীতির ব্যাপারে। অতএব এটাকে ফেল করানোর মাধ্যমে ইউনূস সরকারকে ফেল করানো, সেই জায়গাগুলো আছে। পাশাপাশি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকেও ডিসাইসিভলি এটা মুভ করাইতে হবে যে আপনার ইন্টেলিজেন্স কোথায়, আপনি এত বড় জিনিস হচ্ছে এটাকে ঘিরে যে স্যাবোটাজ হতে পারে সেই লেভেলের স্টেটের প্রিপারেশনের ঘাটতি ছিল কিনা সেটাও তাদেরকে বিবেচনায় নেওয়া দরকার। যে এরকম একটা সামিটকে ঘিরে, ফিলিস্তিনের ঘটনাকে ঘিরে যা যা হচ্ছে সেটা আপনারা সাফিসিয়েন্টলি মনিটর করেছেন কিনা। তো সব মিলে আমরা বোধ করছি উদ্যোগটা একটা ব্রিলিয়ান্ট উদ্যোগ। এই উদ্যোগের কারণে বাংলাদেশের একটা ভাবমূর্তি তৈরি হয়েছে গ্লোবালি। যদিও আপনার আমেরিকার 37% ট্যারিফ ইম্পোজ করা নিয়ে একটা কনসার্ন আসছে রাষ্ট্রের, যেটা আমাদের সরকারের পক্ষ থেকে যেভাবে ডিল করা দরকার তারা ডিল করছে। ওয়াশিংটনের এম্বাসি ডিল করছে, বাংলাদেশের ডেলিগেশন শুনলাম যাবে, চিঠি লেখা হয়েছে ট্রাম্পের কাছে। তো সব মিলিয়ে গ্লোবালি এই ট্রেডের ইস্যুটা যেভাবে ট্রাম্পের সাথে সবাই ডিল করছে, বাংলাদেশের রাষ্ট্র হিসেবে তার জায়গা থেকে যতটুকু রেসপেক্টফুলি ডিগনিটির সাথে ডিল করা দরকার তারা করছে এবং এটা করে যাবে। তো আমি আশাবাদী এটা দেশের জন্য মানে স্পষ্ট। ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল। এই যে মার্চ ফর গাজা, এটা পোস্টপোন করার আহ্বান, এটি পোস্টপোন করা উচিত বলে আপনি মনে করেন এবং পোস্টপোন করা হবে বলে, মানে এই আহ্বানে ইতিবাচক সাড়া মিলবে বলে আপনি মনে করেন? একটা জিনিস কি আমি বলি আপনাকে, এই যে মার্চ ফর গাজা না, সরি, এর আলটিমেট রেজাল্টটা কি? এর মাধ্যমে কি আমি গাজা মুক্ত করে ফেলবো? তা তো করবো না। আমরা এটা অনেকদিন ধরে কিন্তু করে আসছি। এখন গাজায় মানবতা বিরোধী যে অপকর্মগুলি চলছে, সে অপকর্মের প্রতিবাদ তো প্রত্যেকটা সচেতন মানুষের করা উচিত, ধর্ম বর্ণ নির্বিশেষেই করা উচিত। তো সেই ধরনের প্রতিবাদ আমরা করবো। এখন সেই প্রতিবাদ করতে যে আমরা দেখেন, আপনি বললেন যে এই যে ভাঙচুরগুলি হয়েছে, লুটপাটগুলি হয়েছে, এটার আমরা সমালোচনা করলাম। কেন করলাম? কারণ আমাদের ওই মার্চ ফর গাজার যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য তার সঙ্গে এটা কিন্তু মেলে না। এটা বরং আমার দেশকে ক্ষতিগ্রস্ত করে, আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে। তো আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে আমরা কিন্তু কিছু অর্জন করতে পারবো না, ফিজিক্যালি অর্জন করতে পারবো না, অথবা থিওরিটিক্যালিও পারবো না, অথবা আদর্শিক ভাবেও পারবো না। তো সেই একই বিবেচনায় কিন্তু যেহেতু আমাদের এখানে একটা সামিট হচ্ছে, বিদেশে অনেক ডেলিগেশন আসছে, তাদের মধ্যে যদি আমি এই সমস্ত মানে মার্চ ফর গাজা করলে পর তারপর সেখান থেকে কিন্তু তারই সাইড ইফেক্ট হিসেবে এগুলো আসতে পারে, বিভিন্ন কারণে আসতে পারে। ফওয়াদ ভাই যে বললেন যে এটা কেবলমাত্র ওই গত সরকারের বেনিফিশিয়ারি করছে, সেবোটাজ করছে, এটা হতে পারে, আমি কিন্তু অস্বীকার করি না। কারণ পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, বিপ্লবের পরপরই কিন্তু এটা প্রতি বিপ্লবী উদ্যোগ দেখা গেছে, এটা হবেই। তারা তো প্রচুর সুবিধাভোগী ছিল, তাদের হঠাৎ করে তারা নাই, তো তারা কি চেষ্টা করবে না ব্যাক করার? ওটা একটা পদ্ধতি কিন্তু আছে, তারা নানাভাবে নানা জনের মধ্যে মিশে যে করতেই পারে। আবার পাশাপাশি আমাদের এখানে কিন্তু মব কালচারের একটা উত্থান কিন্তু আমরা দেখেছি।
যত মব হয়েছে এ পর্যন্ত গত কয়েক মাসে, সবই কি তারা করেছে? 32 নম্বর কি তারা ভেঙেছে? তত ভাঙে নাই। আবার এই যে গতকালকে একজন দেখলাম কোন এক এমপি সাহেব ইয়ের থেকে আপনার জেলখানা থেকে মুক্তি পাইছে, জেল গেট থেকে তার ধরে নিয়ে যাওয়া হয়েছে, আজিজ সাহেব নামে এক ভদ্রলোককে। তো এখন উনি যদি অপরাধী হয় অবশ্যই তার বিচার হবে। কোন সমস্যা, উনি তো জামিন পেয়েছে, জামিন তো বিচার প্রক্রিয়ার একটা অংশ। তো তাকে আপনি উঠেই যে নিয়ে গেলেন মারতে মারতে, এটা কোন প্রক্রিয়ার অংশ? এখন এটা কি আওয়ামী লীগের লোকরা করছে? এটা কি স্যাবোটাজ হয়েছে? হয় নাই। বিষয়টা হলো কি দেখেন, এই ঘটনা ঘটার পর সরকার এর মধ্যে প্রায় 50-60 জনকে অ্যারেস্ট করেছে। কিভাবে অ্যারেস্ট করেছে? ওই সিসিটিভি দেখে, ভিডিও ফুটেজ দেখে অ্যারেস্ট করেছে। এই অ্যারেস্ট যে করছে, আপনি আগামীকালকে দেন, আপনি আগামীকাল কিন্তু বাটার দোকানে আর যাবে না, যাবে না। কেন? ওই অ্যারেস্টের ভয়টা এদের মধ্যে কাজ হবে, কাজ করবে যে আমি এই বাটার একজন জুতা ছিনতাই করতে গেলে আমি কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে পারি। এরা যারা এগুলি ভাঙে, এরা কিন্তু আসলে কোনো চেতনা দ্বারা তাড়িত হয়ে ভাঙে না, এরা বেসিক্যালি ভাঙে সম্পূর্ণ উদ্দেশ্য বলে দিতে হবে। ওখানে যারা গিয়েছিল তারা বাটার একজনের জুতার জন্যই গেছিল। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। দেখেন, ওইখান থেকে বাইরের থেকে ওই যে আমাদের ইউটিউবার সাহেবরা এইটা ভাঙো, ওইটা ঘরো, ওইটা ধরো, ওখানে জিয়াফত করে বলছে না, বলছে। মিজারেবলি ফেল করছে কোনটা? করছিল সিবিবি অফিসটা। কেন করছে? কারণ সিবিবি অফিসে লুটপাট করা কিছু নাই, ওদের ভাঙা চেয়ার ছাড়া আর কিছু নাই। তো এরা দেখছে যে ওইখানে গেলে আমি কি লুটপাট করবো, লুটপাট করতে কিছু নাই। এরা বেসিক্যালি লুটপাটকারী। একটা বড় প্রোটেকশন ছিল, পুলিশের প্রোটেকশন অত বড় ছিল না ভাই, চাইলে ভাঙা করা যেত। কিন্তু মূল লক্ষ্য একটাই, তারা সিরিয়াস ছিল না। সিরিয়াস ছিল না, ওখানে আমি যাই করবোটা কি, কি লুট করবো? সিপিবি অফিসে কতগুলো ভাঙা চেয়ার আছে, আর কিছু নাই। তো এইটা যিনি উদ্যোক্তা, উনি নিজে একসময় সিপিবি করতেন, এই পার্টি করতেন, কিন্তু উনি ভুলে গেছেন। উনি এখন তো মনে করেন অন্য জায়গায় আছেন, উনি ভুলে গেছেন যে বুধক বললেই যাবে। উনি নিজে কিন্তু হ্যামিলনের বাসিওয়ালা ভাবেন আর কি। তো ওই বাসিতে কাজ হবে না। এরপরে দেখবেন উনি যখন আরেকটা উৎসাহ দিবে, তখন ওরকম একটা জায়গার কথা উল্লেখ করবে যেখানে নাকি গেলে পরে অনেক কিছু পাওয়া যাবে, মানে পার্থিব মানে লাভের ব্যবস্থা আছে। তো এইটাও একই রকম, বাটার দোকান ভাঙলে পরে জুতা পাওয়া যায়, তো ভালো কথা, নিয়ে গেছে, লাগুক আর না লাগুক নিয়ে গেলাম। তো এই যে বিষয়গুলো, এইগুলো আমি মনে করি এগুলো সব মতলবী কাণ্ড কারখানা। সরকারের উচিত এগুলোকে কঠোর হাতে দমন করা। যদি সরকার আগে থেকে দমন করতো তাহলে এটা কিন্তু এই পর্যায়ে আসতো না। কারণ আগে তো সরকার তাদেরকে উৎসাহ দিচ্ছে, উনি ওইখান থেকে যা বলেন সরকার সেটাকে পালন করেন, এটা দেখেছি আমরা। আগে উৎসাহ দিয়েছে। মাসুদ কামাল, এখন কি সরকার রাশ টেনে ধরার চেষ্টা করছে, এটা চোখে পড়ছে? মানে বিভিন্ন ক্ষেত্রে আগে আসলে নানান রকম যে সমালোচনাগুলো আমরাই করতাম, সেখান থেকে কি সরকারের কোনো ইতিবাচক উদ্যোগ চোখে পড়ে? যেমন মানে যেগুলো নিয়ে এখন আলোচনা, রোজার মাসে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সেগুলো ভালো হচ্ছে, বা মব কালচারের প্রতি সরকার একটা ব্যবস্থা নেওয়ার মতো একটা অবস্থানে যাচ্ছে। মনে হচ্ছে যে সরকার আসলে ইতিবাচক, মানে এখন আসলে কিছু করতে চাচ্ছে, এরকম কি একটা ভাব আসছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আসলে এই বিষয়গুলোর একটা আলোচনা আছে। না, আমি তা মনে করি না। আমি তা মনে করি সরকার খুব উদ্যোগী হয়েছে। সরকার এইবার যে অ্যারেঞ্জ গুলো করেছে, এটা বেসিক্যালি এইটাকে কেন্দ্র করে, এই যে সম্মেলনটা, ব্যবসায়ী উদ্যোগী এই যে উদ্যোক্তা সম্মেলন যেটা আছে, এটাকে কেন্দ্র করে তারা এই কাজটা করছে, আর কিছু না। আগামীকাল এরা চলে যাওয়ার পরে এই মব চলবে। কেন চলবে সেটা আমি বলি। চলবে না এই কারণে, সরকার মাঝে মাঝে মনে করে এই যে মব, এটা তাকে এক ধরনের শক্তি দেয়। সরকারের এটা ধারণা, আমার ধারণা সরকার এই মবটাকে এনজয় করে, অথবা এই মবটাকে নিজের মানে মানুষকে ভয় দেখানোর জন্য সে মনে করে এই মবটা থাকা দরকার। আমাদের সরকারের মধ্যে এই ধরনের একটা ভ্রান্ত অথবা মতলবী এক ধরনের চিন্তা কাজ করে বলে আমি মনে করি। তা না হলে আগে এতদিন ধরে তারা কেন করলো না, ব্যাখ্যাটা দেখ। কেন এতদিন ধরে তারা মবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নাই করে ভাই? কারণ তারা আসলে করতে চায়ও না, তারা করতে চায় না। কারণ এটাও যদি না থাকে তাহলে তাদের জোরটা কোথায়? তারা মনে করে তাদের জোরটা কম, এটা তারা মনে করে, তারা নিজেদের দুর্বল অবস্থানটা বুঝে। এই জন্য আরেকটা জিনিস হলো যে দ্রব্যমূল্য যেটা বললেন আপনি, হ্যাঁ, সবজির দাম কিন্তু পুরো রোজায় কম ছিল, কোনো সন্দেহ নাই। আমি নিজেও এটা নিয়ে প্রশংসা করেছি, সবই ঠিক আছে। কিন্তু দেখেন একটা জিনিস হলো কি, সবজির দাম কমটাই কিন্তু বাজার নিয়ন্ত্রণের একমাত্র পদ্ধতি নয়। আপনি চালের দাম জানেন, গতকালকে আমাকে একজন একটা মেসেজ পাঠিয়েছে। সেই মেসেজ হলো উনি মোহাম্মদপুর থাকেন, উনি মোহাম্মদপুরের একটা বাজার থেকে, নূরজাহান রোডের না তাজমহল রোডের একটা বাজার থেকে উনি চাল কিনেছেন।
একই দোকান থেকে, দোকানের নাম হলো মায়ের দোয়া রাইস স্টোরস, এরকম একটা নাম। একই দোকান থেকে উনি জানুয়ারির 2 তারিখে কিনেছেন চাউল 25 কেজির বস্তা মিনিকেট চাল, ওটা উনি কিনেছেন 1704 টাকা দিয়ে জানুয়ারিতে। ফেব্রুয়ারির 1 তারিখে কিনেছেন 1950 টাকা দিয়ে। আর এপ্রিলের 7 তারিখে কিনেছেন 2140 আর 10 2150 টাকা দিয়ে। তাহলে দেখেন আপনি, ঠিক 4 মাস হয় না, 3 মাসের মাথায় 1700 থেকে চাউলের দাম হয়ে গেছে 2100 টাকা 25 কেজির জন্য। আপনি ভাবতে পারেন, একই দোকানের একই চাল। তো আমি এবার এটা চেক করছি যে ঘটনা ভাই অনেকে আছে কিন্তু এরকম বানিয়ে বুনিয়ে ক্রিয়েট করে। আমি ওদেরকে ফোন করে দেখেছি যে এটা আপনার দোকানের এখন চাল কত, বলছে এই দাম। তো এখন আমি সেটাই বলতে চাচ্ছি ভাই, যে চাল কিন্তু আমাকে ডেলি কিনতে হয়। রমজানের মধ্যে মানুষের মধ্যে রমজানে কিন্তু খালি খাওয়ার সংযম থাকে না, মানুষের মধ্যে কিন্তু সব দিকে একটু সংযম থাকে, মানুষ চিল্লা পাল্লা কম করে, মেনে নেয় অনেক কিছু। আপনি সামনের দিনগুলি যাক, সবজির দাম কিন্তু আবার বাড়তে শুরু করেছে, আবার বাড়তে শুরু করেছে। যেটা সবজির দামটা কম ছিল সেটা সাফল্যের কথা আমি বলি। সাফল্য হলো সরকার এই যে উত্তরবঙ্গ থেকে সবজি এখানে আসতে আসতে যে 7-8 জায়গায় যে চাঁদাবাজি হতো, এই চাঁদাবাজিটা থেমেছে। এটা থেমেছে এই কারণে যারা চাঁদাবাজি করতো তারা সব পালিয়েছে। ওগুলো তো আওয়ামী লীগ কিংবা যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগ ছিল, ওরা পালিয়েছে বলে চাঁদাটা হচ্ছে না। কিন্তু পালিয়ে গেলে তো আর এই জায়গা কারণে খালি থাকে না, পালিয়ে গেলে সেটা ওই জায়গাটা কেউ না কেউ দখলও করে নেয়। দখল করে, অধিকাংশ ক্ষেত্রে বিএনপি দখল করছে, এটাও ঠিক। আমি তো যতটুকু খবর টবর নিচ্ছি অধিকাংশ জায়গায় বিএনপি দখল করছে, কারণ তারা বড় দল, তারা করছে। কিন্তু যে কোনো কারণে চাঁদাবাজিটা অনেক কমেছে আগের তুলনায়। এই যে কমেছে, এই কমার কারণেই কিন্তু সবজির বাজারটা আমি মনে করি রমজানের 1 মাস স্থিতিশীল ছিল আর সেখানে উৎপাদনও কি ছিল সরকারের প্রচুর। সাফল্য দেখেন, এই যে চাঁদাবাজিটাও যে কমলো? শুনেন, একটা কথা আছে না, ফুয়াদ ভাই তো দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, ওখানে একটা কথাই বলা হয় যে নো গভর্নমেন্ট ইজ এ গুড গভর্নমেন্ট, বুঝছেন? তো এখানে হলো এই জিনিসটাই যে সরকারের সাফল্য, সরকারের কিছুই করে নাই, কাজে এরকম হয়ে গেছে। আমি এইভাবে দেখি, জি কারণ সরকার কিছু করছে এটা তো দেখি না রে ভাই। এই যে কিছুই না করা, এটাও কিন্তু খারাপ না, এটাও ভালো। জি তারা ওইটাই মাসুদ করছে। মাসুদ কামাল, অনেক ধন্যবাদ। মানে কিছুই না করার ফল আপনি বলছেন, এটা অনেক ধন্যবাদ আপনাকে। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে একটু মানে এইখানে এই বিষয়টা জানতে চাই যে এই বিষয়গুলো নিয়েও আলোচনার সাথে জুড়ে দেওয়া হচ্ছে আরও একটা বিষয়, যেমন সার্জিস আলমের সেই পোস্ট যে 5 বছর নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তারপর এরপরে আরও অনেকগুলো ওয়াজেও দেখা যাচ্ছে বলা হচ্ছে যে এই নিয়ামত তুমি তুলে নিও না, মানে আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেই নিয়ামত তুমি দিয়েছো সেটা তুলে নিও না। আমরা দেখছি যে ঈদগাহ মানে ঈদের নামাজে যাওয়ার পর জামাতের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে, মানে জনতা ভিড় করে বলছে 5 বছর 5 বছর, দেখাচ্ছে 5 বছর স্যার, এরকমটা বলছেন। মানে এইগুলো কি স্বাভাবিকভাবে আসছে নাকি এই মানে এই প্রসঙ্গগুলো কি এমনি উঠছে নাকি উঠানো হচ্ছে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে? একটা বিষয় হচ্ছে যে আপনার যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের তো একটা ভক্ত শ্রেণী তৈরি হয়, এটা খুব নর্মাল। আপনি যদি আওয়ামী লীগের লোকদেরকে জিজ্ঞেস করেন যে শেখ হাসিনা কিভাবে দেশ চালিয়েছে, আপনি দেখবেন যে পুরো মহাভারতের কাহিনী বলে দেবে আপনাকে, যে এরকম নেতা গত 1000 বছরেও 5000 বছরের ইতিহাসেও এই বঙ্গ জনপদে জন্মায় নেই। তো এখন ওই ফ্যাসিনেশন তো আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার 16 বছরের ফ্যাসিবাদ যেটা আমাদেরকে করেছে, আমাদের প্রত্যাশার পারদটা অনেক কমায় দিচ্ছে। মানে আমরা এখন অনেক অল্পতেই অনেক বেশি খুশি হই আর কি। যেটা ধরেন একটা সরকারের খুবই রেগুলার একটা কাজ, ওই যে মাসুদ ভাই বলেছে যে মানে গভর্নমেন্ট তোমার আবার ক্রেডিট কিসে, তুমি তো এটা করারই কথা, মানে তুমি এটার জন্য এক্সট্রা কথা বলছো কেন, তুমি তো এক্সেপশনালি কিছু করো নাই। তো এইটা হচ্ছে যেটা হচ্ছে যে আমরা যেহেতু সরকার থেকে আসলে কোনো ভালো গভর্নেন্স পাই নাই, আমরা অল্প একটু গভর্নেন্স পাইলেই মনে করি যে এইবার যেমন ধরেন ব্যাপক ট্রেনে বাসে ব্যাপক মোবাইল কোর্ট ফাংশনাল ছিল, আপনার চাঁদাবাজি বেশি ভাড়া টাড়া নেওয়া টাওয়া এগুলো করতে পারে নাই, আপনার রোড অ্যাক্সিডেন্ট কম্পারেটিভলি অন্য ঈদের তুলনায় কম হয়েছে। তারপর দেখলাম প্রায় 250 লোকের মতো মারা গেছে, যেটা অন্যান্য বছর আমি দেখেছি 700 800 1100 1300 লোক মারা যায়। তো এই সামান্য সামান্য জিনিসগুলো না আমাদেরকে খুব তৃপ্তি দেয়, কারণ হচ্ছে নাগরিক হিসাবে কিছু না পেতে পেতে রাষ্ট্র থেকে আমাদের প্রত্যাশাটা অনেক কম, অনেক সামান্য। মানে আপনার বাড়ির রাস্তাটা একটু পাকা হয়েছে, বর্ষাকালে কাদা নাই,
আপনার ছেলে মেয়েটা একটু স্কুলে যাইতে পারতেছে, আপনার হাসপাতালে গেলে পরে একটা সিট পাওয়া যায়, মানে আপনাকে ফ্লোরে ঘুমাইতে হচ্ছে না, মানে এতটুকু আপনাদেরকে আপ্লুত করে। তো সেই জায়গা থেকে যখন তারা দেখতে পাচ্ছে যে 7 মাসে একটা গভর্নেন্স আসছে, প্রত্যাশিত না হয়তো এটা আপনার, কিন্তু পরিকল্পিতভাবে দেশের টাকা লুটপাট করা, ব্যাংক ডাকাতি করা, গুন্ডা পান্ডা দিয়ে বাংলাদেশ শাসন করবার যে একটা মব আমরা দেখেছি গত 16 বছরের আওয়ামী মব, সেই জায়গা থেকে যখন রাষ্ট্র নাগরিকরা এগুলো দেখে তখন এই রিয়াকশন গুলো তৈরি হতে পারে। এটার ভিতরে আমি কোনো দোষ দেখি না। সময়ের ব্যাপারে যেটা হচ্ছে, প্রফেসর ইউনূস এবং তার কিন্তু আওয়ামী মবের অ্যাডমিনিস্ট্রেশন পরে যে এখন পরের যে মবটা দেখলো সেই মবে, মানে সেই মবে তার আপনি বলছেন যে আশা আশা পাচ্ছে মানুষ, এতেও একটা শান্তি পাচ্ছে, মানে অল্পতেই শান্তি পাচ্ছে, কিন্তু তারপরে যে মবের কথাগুলো মাসুদ কামালও উল্লেখ করলেন, সেই মবে আবার পাল্টা একটা রিয়াকশন হয় না? পাল্টা রিয়াকশন তো হচ্ছে না, কারণ হচ্ছে যে এখানে ভিকটিম তো হচ্ছে তারা যারা গত 16 বছরে জালেম ছিল, এই জন্য তার ভিতরে তো কোনো কষ্ট হচ্ছে না এটা নিয়ে, কারণ তারা তো এই লোকগুলো যারা অত্যাচারিত ছিল, নির্যাতিত ছিল। প্রশ্ন হচ্ছে এটা কি অ্যাকসেপ্টেবল জিনিস কিনা। না, আপনি কখনোই বাটার দোকান, ফিলিস্তিন যদি আপনাকে বুলডোজ করেও দিয়ে দেয়, আপনি কোনো দোকান ভাঙতে পারেন না, এটা হলো বটম লাইন। সেটা বাটার দোকান হোক, এটা কোনো ইহুদি মালিকের দোকান হোক, সেটা কোনো আমেরিকান কোম্পানি হোক, আপনি এটা করতে পারেন না, এটা হলো বটম লাইন। এটা ইসলামও শরীয়তও এটা অ্যালাউ করে না, কোনো সমাজের ন্যূনতম আইন শৃঙ্খলা কোনো কিছু অ্যালাউ করে না। তো এই জন্য এটা হইলো সিম্পলি ওই যে মাসুদ ভাই যেটা বলছে, যে এটা একটা ডাকাইত, মানে আপনার যে কোনো সিচুয়েশন থেকে তারা বেনিফিট নিতে চায় এই প্রতিবাদের জায়গা থেকে। এবং অধিকাংশ দেখেন ডমিনেন্ট মিছিল মিটিং গুলো কি হয়েছে, খুবই শান্তিপূর্ণ হয়েছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে, কলেজ বিশ্ববিদ্যালয়ে, পাড়ায় মহল্লায় কি হয়েছে। আপনার এরকম ঘটনা ঘটছে তো টোটাল 4-5টা ঘটনা, দোকান মাত্র ভাঙচুর হয়েছে। ব্যাপারটা তো এরকম না যে সারা বাংলাদেশে হাজার হাজার দোকান ভাঙচুর হয়েছে। কিন্তু গণমাধ্যমে আর পত্রিকা দেখে মনে হয়েছে যে বাংলাদেশে সম্ভবত সব বাটার দোকান পোড়ায়া ছারখার করে দিছে গতকালকে। বাস্তবে তা তো হয় নাই। তো এই জন্য হচ্ছে যে আমাদের এটা দেখার ক্ষেত্রে কিন্তু প্রপোর্শনেট হইতে হবে, যে কোন সময়টাতে কোন ঘটনাটাকে আমরা কতটুকু মাত্রা দিয়ে দেখতেছি। একটা অগ্রহণযোগ্য ঘটনা, এটা অগ্রহণযোগ্য রাখতে হবে, কিন্তু এটা বাড়াবাড়ি লেভেলে যাওয়া যাবে না। যেমন ওই যে আওয়ামী লীগের এমপি পিটাইছে আপনার জেল গেট থেকে, এটা কেন করবে? প্রয়োজনে আমরা জাজের সমালোচনা করতে পারি যে তিনি মানে বেল দেওয়ার ক্ষেত্রে আইন মানছেন কিনা, আওয়ামী লীগের আমলেও কি উনি বিরোধী দলের নেতা কর্মীকে এভাবে বেল দিচ্ছেন কিনা, আপনি সেগুলো সমালোচনা করতে পারেন। তার পক্ষে কি এই এখনকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা ছিল এইসব দলের বড় বড় উকিলরা দাঁড়াইছে কিনা, আপনি সেগুলো সমালোচনা করতে পারেন। বিভিন্ন কোর্টে আমরা দেখছি বিএনপি জামাতের আইনজীবীরা দল নিয়ে গিয়ে আওয়ামী লীগের লোকদেরকে বেল করে বের করতেছে। কিন্তু একজন মানুষ বেইল পাওয়ার পরে তাকে জেল গেটে হেনস্থা করা, মারা, এটা তো এক্স্যাক্টলি যেটা আওয়ামী লীগ করছে, জেল গেট থেকে আবার শোন অ্যারেস্ট দেখাইছে। তো সেই জায়গাতে অবশ্যই আমরা গভর্নেন্সের একটা ইমপ্রুভমেন্ট দেখতে চাই। এবং এটা এমন না যেটা ওয়াইড স্প্রেড, এটা সিস্টেম্যাটিক, এটা না। এগুলোকে আমি খুবই আইসোলেটেড ঘটনা হিসেবে দেখি, খুবই বিচ্ছিন্ন ঘটনা। এগুলো সারা বাংলাদেশে হচ্ছে ব্যাপারটা তা না। তাহলে আওয়ামী লীগের হাজার হাজার লোক বেইল দিয়ে বের হয়ে আসতে পারতো না, তারা জেল গেটে মান খেত। আওয়ামী লীগের বড় বড় নেতারা জেলায় উপজেলায় আপনার দিব্যি বেল নিয়ে বের হয়ে চলে আসছে, বিদেশ চলে বেল গেছে, পাবে না সীমান্তের। কেন? মানে বেল আপনারা আইনজীবী হিসেবে আরো ভালো বলতে পারবেন। কেন পাবে না? অবশ্যই পাবে, বেইলের যোগ্য হলে অবশ্যই পাবে, কেন পাবে না? প্রশ্ন হচ্ছে বিচারকের সমালোচনা করা যেতে পারে যে আপনি আওয়ামী লীগের নেতা, তাকে আপনি ফেভার করলেন কিনা, আপনি ঘুষ খাইলেন কিনা, এখানে বিএনপি জামাতের আইনজীবীরা টাকা পয়সা নিয়ে ও তাকে বেইলের ব্যবস্থা করে দিছে কিনা, আপনি সেগুলো নিয়ে কথা বলতে পারেন। সেগুলো নিয়ে কথা বলতে আমি কোনো দোষ দেখি না। কিন্তু প্রশ্ন হচ্ছে জেল গেটে বেইল পাওয়ার পরে তার গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সে আওয়ামী লীগের ক্রিমিনাল হইলে তাকে আবার মামলা দিবেন, তাকে আবার গ্রেফতার করবেন তদন্ত সাপেক্ষে, তাকে বিচার করতে হবে, কিন্তু গায়ে হাত তোলা এটা আনএক্সেপ্টেবল। জি, আমি একটু জনাব মাসুদ কামাল আপনার কাছ থেকেও যে প্রশ্নটা আমি ব্যারিস্টার ফুয়াদকে করছিলাম আপনার কাছেও করি, যে এই যে বিষয় যে 5 বছর এই যে একটা হাইপ উঠানো হচ্ছে, সেটা কি আসলে উদ্দেশ্যমূলকভাবে উঠানো হচ্ছে নাকি এমনি স্বাভাবিকভাবে উঠছে? এখানে না দুটোই আছে, দুটোই আছে, দুটোই আছে। এরকম যে প্রথমত ওনার কিছু সমালোচনা আছে, সমালোচনা সবারই আছে, কার নাই? পৃথিবীতে আপনি একটা লোক বাইর করতে পারবেন যার সব ভালো? পারবেন না তোর ভাই। কিছু ভালো কিছু মন্দ এটা সবারই আছে। পৃথিবীর যে সবচেয়ে ভালো মানুষটা তারও কিছু খারাপ দিক আছে, আবার সবচেয়ে খারাপ মানুষটারও কিছু ভালো দিক আছে। তো ডক্টর ইউনূসকে আমি মনে করি উনি শাসক হিসেবে ভালো না, উনি যোগ্য শাসক নন, আমি এটা মনে করি।
এটা আমার অপিনিয়ন। কিন্তু আবার উনি চোর না, আমি আবার এটাও মনে করি। এখন একজন লোক তেমন কোনো কাজের না কিন্তু চোর না, আবার একজন লোক অনেক কাজের অনেক চোর, আমি কোনটা পছন্দ করব? আমি তো এতদিন অনেক কাজের অনেক চোরের পাল্লায় ছিলাম, সবই চুরি করে নিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে আমি নিজের কাপড় চোপড় চেক করতাম যে আছে কিনা, আগে চুরি হয়ে গেছে, অবস্থা এরকম ছিল আগের ঘটনাগুলো আমি বলি। তো তার বিপরীতে আমরা এরকম একজন লোক পেয়েছি, যে লোকটা আর যাই চোর না, এটুকু তো বুঝি। ওনার যারা উপদেষ্টা আছে, দু একজন সম্পর্কে কিছু কিছু কথা শুনি, 2-3 জন সম্পর্কে আমি বলতে পারবো, বাকিরা মোটামুটি অকর্মণ্য বলি, কিন্তু চোর বলি না, তাই না? এটা কিন্তু একটা পজিটিভ দিক। তো এই জায়গাটাতে ওনার প্রতি সাধারণ মানুষের এক ধরনের আস্থা তৈরি হয়েছে, যে আর যাই হোক ব্যাংক ট্যাঙ্ক তো সব লুটপাট করে নিয়ে যাচ্ছে না, এরকম একটা ধারণা কিন্তু মানুষের মধ্যে আছে। আবার একটু থাকার পরে তার সবকিছু মাফ হয়ে যাচ্ছে তাও না, কিন্তু বিপরীত দিকে যেটা আগে ছিল না, গত কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে একটা গ্রুপ খুব সতর্কভাবে এবং খুব সক্রিয়ভাবে এই ধরনের একটা ধারণা সমাজে প্রচার করার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূসেরই 5 বছর থাকা উচিত। কেউ কেউ বলছেন যে অন্তত পক্ষে শেখ হাসিনার মেয়াদ যতদিন ছিল ততদিন থাকা উচিত। এইগুলি কিন্তু তারা সুকৌশলে বলছেন, বাট এটা আসলে আনফর্চুনেট, এটা আসলে আমি মনে করি উচিত না। উচিত না, আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে। এই যে সামিট টামিট হচ্ছে না, এই যে বিভিন্ন রকম মেলা টেলা হচ্ছে না, বিনিয়োগকারীরা আসতেছে, আলোচনা হচ্ছে, বিনিয়োগ কিন্তু হবে না ভাই, হবে না কেন? যারা বিনিয়োগ করবে তারা কিন্তু পলিটিক্সের না, তারা কিন্তু রাজনীতি বুঝে না, তারা বুঝে প্রফিট। সোজা হিসাব, আপনার এখানে বিনিয়োগ করবে আপনাকে ভালোবেসে না, আপনাকে বিনিয়োগ করবে আপনার এখানে বিনিয়োগ করে তার প্রফিট হবে, এই কারণে সে বিনিয়োগ করবে। এটা সারা দুনিয়ার নিয়ম। তো প্রফিটের মূল জিনিসটা কি? সাস্টেনেবিলিটি, যে আমি নিশ্চয়তা চাই 5 বছরে আমি যে টাকাটা এনে বিনিয়োগ করব, আমি কি জানবো যে তুমি কতদিন থাকবা থাকবা না? এই গভর্নমেন্ট কি, গভর্নমেন্টের নামটা কি? অন্তর্বর্তীকালীন সরকার। মানে এটা কোনো রেগুলার গভর্নমেন্ট কিন্তু না। একটা গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট আসতে আসতে যতদিন সময় লাগবে ততদিন এরা থাকবেন। তো এদের কাজ হলো নতুন একটা গভর্নমেন্ট আসার পথটাকে মসৃণ করে দেওয়া, এদের একটা বেসিক কাজ। এরা অন্য অন্য কাজকে বেসিক কাজ বলতেছে, ওটা অন্যায় করতেছে তারা। তাদের মূল কাজ হলো আরেকটা গভর্নমেন্ট আসার পথটাকে মসৃণ করা, এটা হচ্ছে মূল কাজ। পাশাপাশি তার আরেকটা কাজ যেটাকে সাবসিডিয়ারি কাজ হিসেবে বলা হচ্ছে, কেউ কেউ বলছে আপনি সংস্কার করবেন, অমুক করবেন। আমি মনে করি এদের পক্ষে সংস্কার করা সম্ভব না। আমি কেন মনে করি তাও আপনাকে বলি। 8 মাস হয়ে গেছে, 8 মাসে তারা সংস্কারের পথে এক কদম এগিয়ে পারে নাই, বরং আরো ঝামেলা পাকাইতেছে। এটার মূল কারণ হলো তারা যে সমস্ত সংস্কার কমিশন গঠন করছে, এই কমিশনগুলি ছিল বিতর্কিত কমিশন। একটা কমিশনকে আমি আপ টু দ্য মার্ক মনে করি না, আমি মনে করি না পার্সোনালি। তো এই কমিশনগুলি দিয়ে ভালো কিছু আসবে না। তো সেই কমিশন আবার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেছে। ভালো হতো যদি ওই কমিশনগুলো ওই পলিটিক্যাল পার্টিদের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে গঠিত হতো, প্রত্যেক পার্টিতে একটা নিতে, তাহলে আবার এই এখন সময় ক্ষেপণটা হতো না। কাজে এরা সংস্কার করতে পারবে না। এদের মূল কাজ হলো একটা ইলেকশন দেওয়া। সেই ইলেকশন না দেওয়া পর্যন্ত, নতুন একটা গভর্নমেন্ট না আসা পর্যন্ত যত লোকেই যত প্রতিশ্রুতির কথা বলুক, আপনি নিশ্চিত থাকেন বড় কোনো বিনিয়োগ এদেশে আসবে না, ইম্পসিবল। এইটা পুঁজিবাদের ধর্মই না। পুঁজিটা তারা সেখানেই বিনিয়োগ করবে যেখান থেকে তার রিটার্নটা তার কনফার্ম হবে। এই একটা অনিশ্চিত সরকারের অধীনে তারা এটা করবে না। যে কারণে তাদের এই যে প্রচারণাটা 5 বছর চাই, এটা বেসিক্যালি করতেছেন ওই পিনাকি সাহেব। উনি তো ঘোষণায় দিয়ে নামছেন যে এই গভর্নমেন্টকে 5 বছর রাখতে হবে। আবার হাইপোথিসিস দিয়েছেন, এর মধ্যে তারেক রহমানকে কেমন করে ঢুকাবেন, সব দল থেকে একজন দুজনকে নিবেন, নিলে আমাদের ফুয়াদ ভাই হইতে পারবেন একজন উপদেষ্টা। সেক্ষেত্রে আমরা খুশি যে আমাদের ক্লোজ একজন লোক হলো, অসুবিধা নাই। কিন্তু আমি মনে করি ওই থিওরি ভাই হবে না, ওই থিওরি দেশের মানুষ খাবে না। ওই পিনাকি সাহেবের উর্বর মস্তিষ্ক থেকে আসতে পারে, বাট ওইটা বাস্তবে ওটার কোনো বেল আছে বলে আমি মনে করি না। ওনার কিছু ভক্ত বালক আছে, ওই ভক্ত বালকরা ওনার জন্য জানে মানে জান দিয়ে দিবে, এটা নিয়ে আলোচনা করবে, কিন্তু বাস্তবে এটা হয় না। একটা অনির্বাচিত সরকার 5 বছর থাকবে, এটা কোনো সুস্থ সমাজের ক্যারেক্টার হতে পারে না। মানে এর আগে 1-11 সরকার 2 বছর ছিল, এবারে সেটাও তো একটা বিষয় ছিল, 3 মাসের জায়গায় 2 বছর এসে থাকলো। 11 সরকারের 11 সরকার নিয়ে এখন আপনি প্রশংসা করে এরকম 2 জন লোক খুঁজে বের করতে পারবেন? তাহলে ডক্টর ইউনূস কি সেই পরিণতিকে ইনভাইট করবেন?
আমার মনে হয় উনি অত মূর্খ এখনো হন নাই। জি ব্যারিস্টার ফুয়াদ, ডক্টর ইউনূসকে সেই পরিণতিকে ইনভাইট করবেন? আমার কাছে মনে হচ্ছে না, কারণ হচ্ছে যে দুইটা কারণে। একটা হলো যে আপনার উনি কিন্তু শুরু থেকে নির্বাচনের মেয়াদ সম্পর্কে একই কথা বলছেন। ডিসেম্বর থেকে জুন, মার্চ, 2 মাস, 6 মাস যাই বেড়েছে, মোটা দাগে এটা পরিবর্তন হয় নাই। আর দ্বিতীয়ত হচ্ছে প্রফেসর ইউনূস ওনার জীবদ্দশার একদম শেষ প্রান্তে চলে এসেছেন। এই সময়টাতে ওনার যে গ্লোবাল ইমেজ আছে, সেই ইমেজটা উনি কম্প্রোমাইজ করবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ হচ্ছে যে সারা দুনিয়াতে ওনাকে যেভাবে চেনে, সারা দুনিয়াতে উনি একই কথা বলছেন, নির্বাচন, ট্রান্সফরমেশন, এগুলো নিয়ে। তো এই জায়গাতে এখন পর্যন্ত ওনাকে সাসপেক্ট করবো, ওনাকে সন্দেহ করবার মতো কোনো উপকরণ আমি দেখতে পাচ্ছি না। বাট প্রত্যাশা তো ডিফারেন্ট জিনিস। ধরেন রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বলছে যে ইমিডিয়েটলি নির্বাচন চাই, আবার রাজনৈতিক দলের একটা অংশ চাচ্ছে যে আগে সংস্কার হোক, বিচার হোক, তারপর নির্বাচনের আলাপ তুলতে হবে। ফাইন, কোনো সমস্যা নাই। এই আলোচনাগুলো পলিটিক্যাল পার্টির যার যার রাজনীতির জায়গা থেকে, নিজস্ব রাজনীতি আছে সবার, সবার রাজনীতির জায়গা থেকে সে করবে। তো সেখানে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আপনার উদ্দেশ্য, লক্ষ্যকে অথবা মেয়াদকে সন্দেহ করবার মতো কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি না। জি, কিন্তু মানে এই এটা তো একটা প্রশ্ন করাই হয় যে এই মেয়াদ আসলে কতদিন, 2 মাস, 6 মাস, 5 মাস, বা জুন থেকে ডিসেম্বর থেকে জুন, দরকার হলে আরো বেশি বা আরো কম, ডিসেম্বরের মধ্যেই, জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন করতে অনেক। আসলে এটার কোনো আইনি কাঠামো তো নাই, বা কিছুর মধ্যে তো ধরা বাঁধা করা যাচ্ছে না। আর দরকার নাই তো, কারণ হচ্ছে যে আপনার যুদ্ধ হয়ে গেছে। দেখেন, আমাদের 70 সালে একটা নির্বাচন হইলো, নির্বাচনে আওয়ামী লীগ জিতলো, ক্ষমতা হস্তান্তর নিয়েই তো যুদ্ধটা হইলো। তো যুদ্ধ হওয়ার পরে নির্বাচন হইলো তো অনেকদিন পরে। 72 সালে তো নির্বাচন হয়নি, 73 সালের মার্চে গিয়ে নির্বাচন হয়েছে। তো এখন 70 নভেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত, মার্চের এই সময়টা তাহলে কিভাবে চললো, কিসের ভিত্তিতে চললো? একটা অন্য দেশের লিগ্যাল ফ্রেমওয়ার্কে আপনার পাকিস্তান রাষ্ট্রের এমপিরা কি বাংলাদেশ রাষ্ট্র চালাইতে পারে কিনা? তো এখন এই আলোচনা তো প্রয়োজন নাই, কারণ যুদ্ধ ইজ সেলফ এ ম্যান্ডেট, গণ অভ্যুত্থান ইজ সেলফ এ ম্যান্ডেট। এই ম্যান্ডেটের একমাত্র কাজের জায়গা হচ্ছে আপনি কন্টিনিউ কনসাল্ট করবেন, স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন, পরামর্শ করবেন, পাবলিক মুডকে সম্মান করবেন, আমলে নেবেন, নিয়ে আপনি ইলেকশনে চলে যাবেন। জি তো এই জন্য হচ্ছে এখানে কোনো দ্বন্দ্ব ঝামেলা দেখতে পাচ্ছি না। জি আর কিন্তু ওই যে মানে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলম, তিনি বলছেন 5 বছর দেখতে চান, তার আকাঙ্ক্ষা, সেই বিষয়টি ব্যক্ত করছেন। আপনার এরকম কি কোনো আকাঙ্ক্ষা আছে ব্যারিস্টার ফুয়াদ? আপনিও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একজন নেতা। আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা শুরু থেকে বলেছি যে আপনার 18 মাস থেকে 24 মাসের কথা বলেছি, শুরু থেকে, আগস্ট থেকে ধরেন, ওইটাই, এবং ওইটাই পরবর্তীতে আপনার ওই ফ্রেমওয়ার্কই সরকার ঘোষণা করেছে 2 বছর, যেটাকে ধরেন সর্বোচ্চ। আমরা বোধ করছি এটার ভিতরেই ইলেকটেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা চলে যাওয়া দরকার। কারণ আদারওয়াইজ মাসুদ ভাই যেটা ইঙ্গিত করেছেন, যত জনপ্রিয় আপাতত থাকুক না কেন, দিন শেষে এটা লেজিটিমেসি ক্যারি করতে হয়। এই লেজিটিমেসির একটা ক্রাইসিস তৈরি হয় এখানে। তো সেই জায়গাতে আর বাকিটা বলেছি হচ্ছে সিম্পলি কনসেনসাস, ঐক্যমতটা হচ্ছে জরুরি, যাই করি না কেন। ঐক্যমতের ভিত্তিতে যদি সময় বাড়ে, সময় কমে, সবাই মিলে একমত হলে তো কোনো সমস্যা নাই। যদি এর ভিতরে সবাই একমত হয় যে সাডেনলি ঘুম থেকে উঠে দেখলাম যে একটা জাতীয় সরকার হচ্ছে, সবাই মিলে হোক, সমস্যা নাই, দেশের সবাই যদি একমত হয়। আমাদের এসব ব্যাপারে ফ্লেক্সিবিলিটি আছে। আমরা বলেছি জাতীয় ঐক্য এবং একমত, এই দুইটা জিনিস আমাদের কাছে গুরুত্বপূর্ণ। জি, আসবো। এই ঐক্যমত কমিশনও আসলে কি করছে সেটা নিয়ে একটু কথা বলবো, কিন্তু মাসুদ কামাল আরেকটা প্রশ্ন তুললেন যে সংস্কার আসলে এই সরকার করতে পারবে না। 8 মাসে কি করলেন এই মানে ডক্টর ইউনূসের সরকার কি করলো 8 মাসে? কোনো সংস্কার কিছু হয়েছে? 8 মাসে এই সরকার অসাধারণ কিছু কাজ করে ফেলেছে। প্রথম কাজ হচ্ছে যে বাংলাদেশে এখন কোনো মাফিয়া স্টাইল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নাই। আপনি আজকে, আপনি তো বাইরে আছেন, আপনার ঘুমের সমস্যা নাই, আমরা তো যথেষ্ট ঘুমের ঝামেলাতে ছিলাম। মাসুদ কামাল ভাইকে তো লুকায় থাকতে হয়তো হয় নাই, অথবা ওনাকে গ্রেফতার করা হবে এই আতঙ্কে উনি ছিলেন কিনা আমি খুব বেশি জানি না, জিজ্ঞেস করি নাই কখনো। বাট আমাদের তো এই আতঙ্কের ভিতর জীবনযাপন করতে হয়েছে। এখন আরেকটা বাংলাদেশে পক্ষকে আতঙ্কে থাকতে হয়। তারা আতঙ্কিত আছে নিজের কাজের আমলের কারণে আর কি। বর্তমান সরকার তাদেরকে পিটায়া আতঙ্কিত করে রাখছে, ব্যাপারটা এরকম না। না, ওই যে এটা স্টেট জেলখানায় বেল পায়, বেল পাওয়ার পরে মাইর খায়, সেখানেও আর কি এই বিষয়গুলো তো হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হয়, লুটপাট হয়ে যায়। কয়জন সেটা আপনি সংখ্যা গোনেন,
এটা মানে খুবই রেয়ার এবং এটা স্টেট স্পন্সর্ড কিনা আপনাকে পার্থক্যটা দেখতে হবে। একটা হচ্ছে ধরেন আপনি স্থানীয়ভাবে আমাকে 15 বছর পিটাইছেন, এলাকা ছাড়া করছেন, আমি এখন সুযোগ পাইছি, এখন এসে আপনাকে এলাকায় পিটাইতেছি। প্রশ্ন হচ্ছে এটা কি রাষ্ট্র করছে কিনা। কিন্তু গত 16 বছরে যে জুলুমের শিকার আমরা হয়েছি সেটা হচ্ছে স্টেট স্পন্সর্ড হ্যারাসমেন্ট, যেটা রাষ্ট্র ডিজিএফআই দিয়ে, এনএসআই দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, এসবি দিয়ে, ডিবি দিয়ে, আয়নাঘর দিয়ে কন্টিনিউ আমাদেরকে চেস করছে, কন্টিনিউ মানে চেস মানুষের করেছে। জীবনে পার্থক্যটা কি? আমি আসলে এই জন্য এইভাবে প্রশ্নটা করতে চাই যে তখন আসলে মানে সাধারণ গুন্ডা পান্ডার বদলে রাষ্ট্রীয় গুন্ডা পান্ডা কাজ করেছে, এখন রাষ্ট্রীয় গুন্ডা পান্ডারা চুপ আছে, সাধারণ গুন্ডা পান্ডারা কাজ করছে, মানুষের জীবনে ইম্প্যাক্টটা তো মানে পড়ছেই। একটা বিষয় হলো দেখেন, এলাকাতে আওয়ামী লীগ তো নাই, পলাতক তো, নিজ নিজ দায়িত্বে পালিয়ে চলে গেছে। আমি 5 দিন আপনার বরিশালে ছিলাম, আমি তো এলাকায় গিয়ে শুনলাম কোন আওয়ামী লীগের লোকজন তো এলাকাতে নাই। তাহলে আপনি যে তার উপরে গুন্ডামিটা করবেন সেটা তো নাই, সে নিজ দায়িত্বে পালিয়ে চলে গেছে। এটা তো একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স যে 14 বছর 15 বছরে আমরা তো কোথাও পালায়া যেতে চাই নাই, আমরা এলাকাতে ছিলাম। কদিন আগেও দেখলাম একটা ঘটনা, স্থানীয় আওয়ামী লীগের কি যেন একটা পদে তিনি আছেন সেখানে, বা ছাত্রলীগের পদে, বিএনপির যুবদল বিএনপির লোকজন গিয়ে সেখানে হামলা করলো উপদেষ্টা মাহফুজ আলমের বাবা, সেটা আর থামাতে গিয়ে সেখানে তিনিও আহত হলেন। আসলে সেই আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতা, তিনি তার ভাতিজা হন। এই হচ্ছে অবস্থা। মানে এইরকম ঘটনা যদি সেখানে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা না হয়ে সাধারণ একজন মানুষের বাবা হতো, সাধারণ একজন মানুষ হতো, তাহলে আসলে কিছুই হতো না। এখন হয়তো আলোচনায় আসতে পরে দুঃখ প্রকাশ করা হচ্ছে, মানে এই ঘটনাগুলো তো ঘটছেই। আর একটু আগেও যেটি মাসুদ কামাল বলছেন 32 নাম্বার ভাঙচুর, বা যে কথাগুলো আমরাই আলোচনার মধ্যে আসছিলাম, হচ্ছে তো। বাংলাদেশে যা যা হওয়া উচিত ছিল তার 5% হয়নি। ইনফ্যাক্ট আমি পৃথিবীর 100-র উপরে গণ অভ্যুত্থানের ইতিহাস পড়েছি। আপনি যদি শুধু গণ অভ্যুত্থান পরবর্তী কোনো চ্যাপ্টার আলোচনা করতে চান, সেটা আপনার সাথে একদিন এক্সক্লুসিভলি কথা বলবো যে পৃথিবীতে শুধু গণ অভ্যুত্থানের পরে কি কি হয়েছে, তার 1% ঘটনাও বাংলাদেশে ঘটে নাই। যা যা হওয়া উচিত ছিল বাংলাদেশে, সেই জায়গাতে মাথায় রাখতে হবে যে মানে আপনি মনে করছেন এগুলো উচিত ছিল, এগুলো হওয়া? মানে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যা হয় এটাই বাস্তবতা, এটাই সারা দুনিয়ার একটা রিয়েলিটি। এটাকে বলে ইমানসিপেটরি ভায়োলেন্স। মুক্তির একটা সহিংসতা আছে মানুষের সোসাইটিতে। আপনি শুধু প্যাসিফিস্ট আইডিয়াতে তো একটা সমাজ চলে না, একটা সমাজে ইমানসিপেটরি ভায়োলেন্স লাগে। যুদ্ধের সময় মুক্তিবাহিনীর লোকরা কি মানুষ মারে নাই? মুক্তিযোদ্ধারা কি লোক হত্যা করে নাই? তারা কি বিভিন্ন জায়গাতে গিয়ে বাড়ি জ্বালায় দেয় নাই? তারা পাকিস্তানিদের ক্যাম্পে গিয়ে সৈন্যদেরকে পোড়ায় মারে নাই? তারা পাকিস্তানি বিহারি মেয়েদেরকে হত্যা করে ধর্ষণ করে নাই? করছে তো। এখন প্রশ্ন হচ্ছে, হিউম্যান সিভিলাইজেশনের এই নেচারকে আপনি ইগনোর করে একটা গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা শান্তিপ্রিয় সমাজের ন্যারেটিভ আলোচনা করাটা এটা অন্যায্য হবে। প্রশ্ন হচ্ছে, আপনাকে বিবেচনা করতে হবে যে যুদ্ধ যা হওয়া দরকার, যুদ্ধের সময় যা যা হয় সেই তুলনায় কি হয়েছে। সারা দুনিয়ার গণ অভ্যুত্থানের পরবর্তী রিয়েলিটিতে যা যা হয়, যা যা হওয়ার কথা ছিল, তার তুলনায় বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে তার 1% হয়নি। অতএব সেই জায়গাতে বারবার এই আলাপটা তোলাটা হচ্ছে, এটাকে আমি ইন্ডিয়ান লেড স্পন্সর ডিসকোর্স মনে করি। যে এখনো এটা হচ্ছে, হবে তো, এটা তো বললাম যে 5% হয় নাই গণ অভ্যুত্থান পরবর্তী রিয়েলিটিতে। সরকারের অবদানের কথা বলছেন, এই সরকার আওয়ামী লীগ চলে যাওয়ার পরে 2টা ঘটনা, বড় ঘটনা হওয়ার কথা ছিল। বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, একটা গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল, তার কোনোটা হয় নাই। এই সরকারের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশকে একটা সেফ ল্যান্ডিং এর দিকে নিয়ে গেছে সে। বাংলাদেশে যে পরিমাণ ব্যাংক ডাকাতি হয়েছে, আমার ট্রেজারি খালি হয়ে গেছে, সেখান থেকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে গত মাসে, $3.29 বিলিয়ন। এবং ইকোনমিস্টরা বলছে যদি এই কোর্স অনগো করে, ডিসেম্বর নাগাদ হয়তো এটা আমরা 35-40 বিলিয়নে আমরা চলে যাব। আমাদের এখন রিজার্ভ 25-26-এ চলে গেছে। আমাদের অ্যাচিভমেন্ট কি লুটপাট বন্ধ হয়ে গেছে। অন অ্যাভারেজ বাংলাদেশে প্রতিদিন গত 16 বছরে 2500-3000 কোটি টাকা চুরি হয়েছে। বাংলাদেশে 7 মাসে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে চুরি হয়ে যায় নাই। কি হয়েছে? আমাদের অর্থনীতি গেট ব্যাক করছে খুবই স্লোলি, কিন্তু আমার ইকোনমি একটা সিচুয়েশনে দাঁড়াচ্ছে। বড় যেটা হয়েছে, আমার একটা গণতান্ত্রিক মূল্যবোধের কালচার তৈরি হচ্ছে। আমরা কথা বলছি, সমালোচনা করছি, দ্বিমত করছি। মাসুদ ভাই যে কণ্ঠে কথা বলছেন, 16 বছরে এই কণ্ঠের অবস্থা কি ছিল? আমাদেরকে কেউ টকশোতে ডেকেছে? একটা টকশো তো করি নাই গত 5 বছরে আওয়ামী লীগের।
যে 5 বছরে আমি বাংলাদেশে রাজনীতি করছি। এখনো তো জাতীয় আপনার মানে কাছে বাংলাদেশের ন্যাশনাল টেলিভিশনগুলোতে আওয়ামী লীগের কেউ নাই। হ্যাঁ, এখন তো তাকে পাওয়া যাচ্ছে না। আমি ইনভাইট করেছি, আমি জিজ্ঞেস করেছি, বলছে আমরা ফোনে কাউকে পাচ্ছি না। আমি ইনভাইট করেছি, আমি বলেছি যে আপনাদের আওয়ামী লীগের লোকদেরকে ডাকেন না কেন? টকশোওয়ালারা বলেছে সিম্পলি তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না, যাদেরকে পাওয়া যাচ্ছে তারা নদীর ওই পারে। তো নদীর ওই পার থেকে তো আপনি স্টুডিওতে এসে টকশো করতে পারবেন না, সবার তো অনলাইনের জুম যুগ, ফ্যাসিলিটি এখন অনেকেই অনলাইনে কানেক্টেড হন। না, সব টকশোতে এটা করতে পারছে না। এই জন্য এই সরকারের অসম্ভব কিছু গুণাবলী আছে। শুধু সিম্পলি 2-4টা বিচ্ছিন্ন ঘটনা গণ অভ্যুত্থানের পরবর্তী বারবার টেনে এনে আমি এই অ্যাচিভমেন্টগুলোকে ছোট করাকে এটা কোনোভাবেই আমাদের জন্য মানে ন্যায্য ওই হবে না। ঘটনাগুলো টেনে আনলে অ্যাচিভমেন্ট কেন ছোট হয়? এই ঘটনা যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, সেই ঘটনা নিয়ে আলোচনার কেন জায়গা থাকবে না? আমি মাসুদ কামালকেও একটু এই প্রসঙ্গে শুনি। এটা কি মানে এটাই স্বাভাবিক, যে ভায়োলেন্সগুলো হয়েছে বা হচ্ছে সেটা স্বাভাবিক, এই ঘটনাগুলো তুলে আনলে সরকারি অ্যাচিভমেন্টকে খাটো করে দেখা হয় কিনা, এবং এটা ইন্ডিয়ান প্রপাগান্ডা কিনা? এখানে একটু আমি ফজল ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। সেটা হলো কি বড় একটা গণ অভ্যুত্থান, বিপ্লব বলেন, তারপরে এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু কতদিন ঘটবে? দেখেন, 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গেলেন, 8 তারিখে ইউনূস সরকার দায়িত্ব নিলেন। আচ্ছা, ইউনূস সাহেবের দায়িত্ব নেওয়ার দরকারটা কি ছিল? 6-7 দেশ চলে নাই? চলছে তো। 8 তারিখে একটা সরকার হওয়ার দরকারটা কি ছিল? দরকার ছিল এই কারণে যে যদি সরকারটা না হতো তাহলে এই আশঙ্কা করা যায় যে এরকম মানে ভায়োলেন্স হতে পারতো অনেক বেশি। সেগুলোকে থামানোর জন্য, যে একটা সিস্টেমের মধ্যে আনার জন্য একটা সরকার হওয়ার দরকার ছিল, এবং সেই কাজটা হয়েছে। হওয়ার পর তারপর আপনি কতদিন পর্যন্ত এটাকে আপনি করবেন, মানে আপনাকে এটাকে আপনি অ্যালাউ করবেন? ততদিন পর্যন্ত দেখেন, হতে পারে, কিন্তু এখনো হতে পারে, মব হতে পারে, কিন্তু সরকারের দায়িত্বটা কি? সরকার হয়তো সব মব ফেরাতে পারবে না, কিন্তু মব হয়ে যাওয়ার পর যারা এর জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা তো সরকারের দায়িত্ব। আমি এই জায়গাটুকুতে ফজল ভাইয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি যে একটা ঘটনা ঘটে গেল হয়তো তাৎক্ষণিক মানুষের উত্তেজনার কারণে ঘটে গেল, সরকার না করলো যে তোমরা ঘটিও না, তারপরেও ঘটে গেল, কিন্তু যারা ঘটালো তাদেরকে তো আইনের আওতায় আনতে হবে। সে তো একটা আইন বলবৎ আছে। তারা আপনি কাজ করেন, সমস্ত আদালত বন্ধ করে দেন, যে আইন টাইন কিছু নাই, করো সবাই, তদন্ত করবেন না। তো আইনটা যে আছে এবং সে আইনটা যে কার্যকর আছে সেটা আপনাকে প্রমাণ করতে হবে না? আপনি কিভাবে প্রমাণ করবেন? যারা এই মবটা ঘটিয়েছে তাদেরকে আপনার আইনের আওতায় আনতে হবে। আনতে পেরেছেন? যখন না আনবেন তখন এটা কি মানুষের মধ্যে কি বার্তা দেবে? বার্তা দেবে হলো যে এটা ঘটনা ঘটানো যায়, আওয়ামী লীগ পেলেই মারা যায় না। আওয়ামী লীগ পেলে মারা যায় না ভাই, আওয়ামী লীগ পেলে বিচার করা যায়, মারা যায় না। আপনি বিচারক নন, আপনি মারতে পারেন না, কিন্তু সেই মারাটাকে যদি আপনি অ্যালাউ করেন তাহলে তো আরেকদিন মারবে, পরশুদিন মারবে, তারপর একজন সাধারণ মানুষকে মারবে। জি, আমার এই কথাটা মনে পড়ে, আমি যখন স্টুডিওতে কথা বলতাম অনেক সময় ছাত্রলীগের কারোর সাথে কথা হলে জিজ্ঞাসা করতাম, এই প্রশ্নটা আমি একটা কমন প্রশ্ন করতাম যে শিবির হলেই মারতে হবে, এই দায়িত্বটা আপনাদেরকে কে দিয়েছে? তো এখনো আসলে এরকম একটা প্রশ্ন জাগে যে আওয়ামী লীগ হলে তাদের বা ছাত্রলীগ হলে তাদেরকে মারতে হবে রাস্তায় পেলে, এই দায়িত্বটা আসলে কারা পাচ্ছেন বা কেন পাচ্ছেন? আমি আসলে কাউকে দেয় নাই। এবং এইটা একটা বিষয় হচ্ছে, একটা হলো যে একটা ঘটনা ঘটছে, আর একটা হচ্ছে এটা সিস্টেম্যাটিক কিনা, এটা স্টেট প্রভোক করছে কিনা, স্টেট এটাকে এনকারেজ করছে কিনা। স্টেট ডিসকারেজ যেভাবে যদি না হাসিনা, করে তাহলে কি বলবেন? না না, স্টেট তো নট অনলি এনকারেজ। ফজল ভাই, আমি একটা কথা বলি, এনকারেজটা একটা প্রসঙ্গ, অ্যালাউ করছে কিনা এটা একটু বলবেন। তো মাসুদ ভাই, অ্যালাউ করলে তো বাটাতে অথবা এই যে এটা যে একটা মাত্র উদাহরণ। এখন তার সক্ষমতাও দেখতে হবে। এই রাষ্ট্রের সক্ষমতা কিন্তু 16 বছরে কমে গেছে। আপনার পুলিশ প্রশাসন তো ভেঙে পড়েছে, আমাদের আর্ম ফোর্সেস গোয়েন্দা সংস্থা ভেঙে পড়েছে। প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রটা কি আসলে তার দেবী দুর্গার 10টা হাত আছে কিনা, তার ব্যুরোক্রেসি ফাংশনাল, সে কোন জায়গাতে এসে এই রাষ্ট্র দায়িত্ব, সেই কনটেক্সটটাও যেন আমরা মাথায় রাখি। আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র এখানে সিস্টেম্যাটিকলি ওয়াইড এইগুলোকে প্রভোক করে এগুলো করাচ্ছে অথবা মানে এনকারেজ করতেছে, এই সাথে আমি একমত না। আমি যেটা দেখতে পাচ্ছি তার ফেইলিউরটা হচ্ছে রাষ্ট্রের ব্যুরোক্রেসি ফেল করেছে বলে, রাষ্ট্রের কাঠামো ফেল করেছে বলে সে পারছে না আসলে। এইটা হচ্ছে আমার জায়গা। আমি পুলিশে দেখেছি, আমি বিভিন্ন জায়গাতে যখন জেলায় যাই আমি পুলিশ প্রশাসনের সাথে বসি, ডিসি এসপির সাথে বসি, স্থানীয় প্রশাসনকে বোঝার চেষ্টা করি, সিম্পলি কাঠামো ভেঙে পড়েছে।
আপনার একটা বিশাল সংখ্যক ধরেন 20% 30% পুলিশ ফোর্স নাই, রিটায়ার করেছে কিন্তু রিক্রুটমেন্ট নাই, কারণ ট্রেজারিতে টাকা নাই বলে রিক্রুট করতে পারছে না। যারা আছে একটা বিশাল অংশ আগের জমানার বেনিফিশিয়ারি, বাদ দিতে পারছে না। এই মোরালকে ম্যানেজ করা, এই যে একটা পাওয়ার কাঠামোর একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এটার ফেলিওর এখানে আছে। কিন্তু এটা হচ্ছে গত রেজিমের থেকে পার্থক্য, যে রাষ্ট্র এটাকে ম্যানেজ করতে চায় না অথবা বিচার করতে চায় না। বিচার করলে তো আপনার বলে দিত, আওয়ামী লীগের কোনো নেতারা তো বেইল পাতেও না। আমি তো সারা বাংলাদেশে দেখতেছি মানুষজন, এলাকার লোক খুবই বিরক্ত যে আওয়ামী লীগের লোকজন 3 মাসের মধ্যে কিভাবে বেল হয়ে চলে আসতেছে, 3 মাসের ভিতরে সে এলাকায় চলে আসতেছে, জামিন পেয়ে যাচ্ছে, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, সভাপতি। এখন প্রশ্ন হচ্ছে, আমার কাছে এটা মনে হয়নি এটা হলো পার্থক্যের জায়গা। আমি বলছি না যে এই সরকারের শতভাগ এখানে সফলতা আছে, কিন্তু ফেলিওরটা সরকারের সিস্টেম্যাটিক না, ফেলিওরটা সরকারের মানে একেবারে প্রভোগ করে ইচ্ছা করে এগুলো করাচ্ছে তেমনটা না, এটা আমি মনে করি। জি ব্যারিস্টার ফুয়াদ, একটু এই আলোচনায় যে আরও একটা আলোচনায় একটু যেতে চাই, আমার সময় পরে পাবো না, যে প্রধান উপদেষ্টা বিভিন্ন চীন সফর গেলেন, তারপরে সে বিমস্টেক ব্যাংককে গেলেন, সেখানে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন, সামনে কাতারও যাবেন আমরা জানতে পারছি। এবং এই নরেন্দ্র মোদীর সাথে বৈঠকটা একটা খুবই ইতিবাচক, একটা দারুণ ব্যাপার, যেটাকে আমরাও খুব ইতিবাচকভাবেই উপস্থাপন করবার চেষ্টা করলাম। আমাদের প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ অ্যান্ড ফ্রুটফুল এই শব্দগুলো বা বিশেষণগুলো তিনি ব্যবহার করলেন। কিন্তু তারপর তিনি পোস্টও করলেন ভারতের পক্ষ থেকে। গণমাধ্যমগুলো, একদম স্বনামধন্য গণমাধ্যমগুলো, সবগুলোর মধ্যেই দেখলাম তারা বলছেন যে বাংলাদেশের ভার্সন সেটা অসত্য, ইনঅ্যাকিউরেট, মিসচিভাস, ম্যালিশিয়াস এবং এই শব্দগুলো ব্যবহার করছে, বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মানে আমাদের ভাবমূর্তি আসলে একটা উজ্জ্বল জায়গায় আমরা ধারণাই করছিলাম, উজ্জ্বল হলো নাকি আসলে মলিন হলো? মাসুদ কামাল, কি হলো আসলে এই বিষয়টাতে? দেখেন, আমি না এটা নিয়ে বলেছি, নিজে বহুবার বলেছি। একটা জিনিস হলো কি, আপনি একটা কিছু বলে দিলেন, এই যে আমি তো ওখানে যে মোটামুটি জয় করে এসেছি বলে দিলেন, 2 দিন পরে দেখলেন যে আপনি হেরে গেছেন। তাহলে ওই বলে ওই কয়েক ঘন্টার জন্য একটা বাহাদুরি দেখানোর দরকারটা কি? আমার কথা হলো এখানেই। দেখেন, আপনি যে ব্যাখ্যাটা দিলেন যে আমাদের এখানকার, বিশেষ করে আমার প্রেস সেক্রেটারি যেটা আছেন, প্রধান উপদেষ্টার, ওনার কথাবার্তা না, আমার মনে হয় ওনাকে একটু লাগাম টানানো উচিত, ওনার মুখে একটু লাগাম পরানো উচিত আমি মনে করি। উনি কথাবার্তা বলেন পলিটিক্যাল লিডারের মতো। ভাই, এটা ওনার মাথায় রাখতে হবে, এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টই না। আপনি পলিটিক্যাল লিডারের মতো কথা বলেন কেন? এবং বেশি কথা বলতে যে যেটা হয়, ইদানিং দেখি যে উনি কোনো টক শোতে আর যান না, একা না হলে যান না। মানে উনি সিনিয়র সেক্রেটারি হওয়ার পরে ওনার জাত বোধ অনেক উপরে উঠছে আর কি। উনি এখন আমাদের মতো লোকের সঙ্গে আর টক শোতে বসেন না। এখন উনি একা একা হলে বসেন, নাহলে বসেন না। বিভিন্ন জায়গায় টিভিতে দেখছি, ওই টিভি লোকগুলো আমাকে বলে যে উনি নাকি শর্ত দিয়েছেন, একা হলে উনি আসবেন, আর না হলে আসবেন না। এটা আগের গভর্নমেন্টে দেখতাম, নাইমুল ইসলাম খান এই কাজ করতো, যে উনি একা হলে যাবেন, না হলে যাবেন না। তো উনিও তাই করতেছেন। কেন করতেছেন? যাতে এদের নাকি বিতর্ক এড়ানো যায়। আমি বলি যে ভাই, যে লোক বিতর্ক করা যার অভ্যাস, বিতর্ক তৈরি করা যার সহজাত প্রবৃত্তি, সে তো বিতর্ক একা হলেও করবে। এখানে তার সঙ্গে কে ছিল? সে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি করে নাই। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম, আমি ভারতের বাংলা গণমাধ্যমগুলি বাদ দিলাম, ইংরেজি বিভিন্ন গণমাধ্যমে ওনার এই যে মানে ব্রিফিংটাকে যেভাবে তারা বিশেষায়িত করেছে, এটা কি আমাদের সারা দুনিয়ার কাছে মাথা উঁচু করেছে? কই, তখন তো দেখলাম না যে আমাদের এখান থেকে কোনো প্রতিবাদ করতে, না এটা আমাদের দুষ্টামিপূর্ণ বক্তব্য না, অথবা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য না, কই তা তো দেখলাম না এটা বলতে। উনি তো ওনার বক্তব্যের পক্ষে কোনো ডকুমেন্ট হাজির করতে পারলেন না। পারলেন কি? পারলেন না। তো প্রথম দিনে আমি সন্দেহ করেছিলাম যে আমার যতটুকু অভিজ্ঞতা, ভাই আমি তো টুকটাক সাংবাদিকতা করছি, প্রায় 30-35 বছর সাংবাদিকতা করছি, মানে ভাই এই ডকুমেন্ট লেভেলের হাজির করবেন কি বৈঠকে করে? এভাবে হয়তো কথা হয় আলোচনা না। হচ্ছে। দুঃখিত, আমি একটু ইন্টারাপ্ট করে ফেললাম আপনাকে, আমি দুঃখিত, কিন্তু এই কথাটা আমার মনে হলো যে আপনি বলছেন ডকুমেন্ট হাজির করতে পারলেন না, কিন্তু ডকুমেন্টটা হাজির করবেন কি করে? মানে তিনি তো আসলে বৈঠকে আলোচনার প্রেক্ষিতে তিনি তার বক্তব্যটা বলছেন, ডকুমেন্টটা কিভাবে দেবেন? না না, তাহলে ওরা কেন, তাহলে ওরা অস্বীকার করতেছে কেন? ওরা কেন বলতেছে যে এই কথার এই অর্থ নয়? ওরা তো বলতেছে, ওদের মিডিয়া তো বলতেছে না ভাই। তো সেইটার আপনি প্রতিবাদ দেন। আপনি সেই ওদের এই বক্তব্য, যে বক্তব্যে ভারতের একাধিক, একটা দুটো না কিন্তু একাধিক ইংরেজি দৈনিকে, একাধিক ইংরেজি সংবাদ, এটা কিন্তু সেই রিপাবলিক টিভির কে যাত্রার ভঙ্গে কথা বলতেছে, এটা বলে কিন্তু ভাই পার পাওয়া যাবে না। এটা বলে পার পাওয়া যাবে না। ওখানে অনেক বড় বড় সংবাদ মাধ্যমে বলছে। তো সেই বক্তব্যের প্রেক্ষিতে আমাদের বক্তব্যটা কি বলেন আপনি?
যখন ওরা আমাদেরকে এইভাবে, আমাদের প্রেস সেক্রেটারিকে এইভাবে তারা সংজ্ঞায়িত করলো, এইভাবে বিশেষায়িত করলো, তার জবাবটা আমরা কি দিতে পারলাম? পারলাম কিছু? চুপ করে বসে আছি। তার মানেটা কি হলো? তাদের স্ট্যান্ড করলো এবং প্রমাণিত হইলো যে আমাদের এই লোক এই ধরনের কথাবার্তা বলে। এখন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি এই ধরনের কথাবার্তা বলবে, এটা তো আমাদের জাতির জন্য সম্মান বয়ে আনে না। আনে কি? আনে না তো ভাই। আমি তো এরকম অন্য কারোর সঙ্গে সময় এরকম তো দেখি নাই, এই ক্ষেত্রে দেখলাম কেন? তো এইগুলি ভাই বাস্তবতা, এটা মানতে হবে, এটা মানতে হবে। উনি ওই পদের যোগ্য নন, কথা পরিষ্কার। এবং এটা নিয়ে আমি খুব হতাশটা কেন? ডক্টর ইউনূস অনেকে অনেক গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন যা নাকি সেই পদে বসার যোগ্য নন। এই ডক্টর ইউনূস বসিয়েছেন, এটা ওনার স্টাইল। হয়তো এই স্টাইল দিয়ে উনি অগ্রসর হবেন, কিছু করার নাই। আপনি একটু মানে আমরা তো যেহেতু আপনি নিয়তি মেনে নিয়েছি। মানে সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার এই বক্তব্যটা রাখছেন যে সাংবাদিকতার অভিজ্ঞতা, মানে এই যে ভারতীয় গণমাধ্যমে যে আসলো সোর্স, তারা সবগুলোতে সোর্সের বরাত দিয়ে, মানে এটা কি সোর্স বলার মতো একটা কথা? মানে কেন সোর্স এর বরাত দিয়ে বলা? এটাই কি মানে এরকমটাই হবার কথা? এই এই জায়গাটা আমার পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই মানে কি, ওনারা যখন এত বড়, দেখেন আমাদের আমাদের আমি যাকে আমি অযোগ্যই বলি আর যাই বলি, বাট উনিও তো একটা পোস্টে আছেন, তাই না? আমাদের চিফ অ্যাডভাইজার, উনি প্রেস সেক্রেটারি। ওনার বক্তব্যকে আপনি যখন নাকি বাতিল করে দিবেন, অথবা ওই বক্তব্যকে নিয়ে যারা আপনি তির্যক মন্তব্যে মানে বিদ্ধ করবেন, তখন কেবল সোর্সের উপর ডিপেন্ড করে। সোর্স মানে কি? সোর্স তো অনির্দিষ্ট একটা উৎস বললেন। আপনি আমার একটা এটাও অনুষ্ঠানে কিন্তু, বলছিলেন যে সোর্স আমরা ডান পকেটে বাম পকেটে রাখি, এরকম একটা আমার অনুষ্ঠানে বলছিলেন। ওইটাই বললাম, ওইটাই তো বলছি। তো ওইটাও কিন্তু আমার কাছে, এবং আমি ইন্টারেস্টিংলি আমি সবগুলির মাধ্যমে দেখেছি সবাই সোর্সটাই বলছে, যে সোর্স বলছে। এটাও আমার কাছে ভালো লাগে নাই। কিন্তু আমার কথাটা কিন্তু তা না, আমি বলি আপনাকে, মূল কথাটা হলো কি, দরকারটা কি ছিল এগুলি বলার? এই যে আমাদের আরেকজন, ওই যে আপনার খলিল সাহেব, উনি এসে বললেন, প্রথম দিনে খবর পেলাম আমরা যে মিয়ানমার নাকি 1,80,000 লোককে ফেরত নেবে। এখন শুনি ফেরত দিবে না, তাহলে কি করবে ওরা? আমরা যে তালিকা দিয়েছিলাম, আমাদের মানে কি, আগের গভর্নমেন্ট দিয়েছিল, কিন্তু হাসিনা গভর্নমেন্ট যে তালিকা দিয়েছিল, সেখান থেকে তারা 1,80,000-কে তাদের দেশের অধিবাসী, নাগরিকও না, অধিবাসী বলে তারা মেনে নিয়েছে। আরো যাচাই বাছাই চলছে। তো এখানে ফেরত দেওয়ার প্রশ্নটা আসলো কোথা থেকে? কোথেকে আসলো? এই লোকটা নাকি বিদেশ থেকে আমদানি করছে, সেটা কি হাই প্রফেশনাল নাকি হাই কি নাম ভুলেও দেয়, একটা কিছু, একটা বিশাল কিছু। উনি ভাই তার সঙ্গে সে কার সঙ্গে আলাপ করছে? মিয়ানমার গভর্নমেন্ট, ওটা কোনো অফিসিয়াল মিটিং ছিল? এটা কি কোনো অফিসিয়াল ডিসিশন ছিল? কিছুই না। খোরশালাপের পক্ষে উনি বলছে, ওইটা সে এটা চালাই দিল, এই প্রেস সেক্রেটারি চালাই দিল। তো এইগুলি ঠিক না। আমি বলতে চাচ্ছি যে এইগুলি, এটা তো কোনো পলিটিক্যাল মিটিং না, এটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মিটিং। আপনাকে এটা ওই লেভেলের মিটিংকে ওইভাবে মূল্যায়ন করতে হবে। এটা তো ভাই মানে ভাব নেওয়ার জায়গা না। এই যে ভাবটা উনি নিল, আচ্ছা কোথায় নিব? রোহিঙ্গাদের কোথায় নিব? আরাকানে নিব? আরাকান কি মিয়ানমার গভর্নমেন্টের দখলে আছে, কন্ট্রোলে আছে? তো কেমনি নিব সে? কিভাবে নিবে? এগুলো হলো বাদ কি বাদ, কোথায় কোথায় আলাপ হয়েছে, সেটাকে তারা সাফল্য হিসাবে ফুলাইয়া ফাপাইয়া মানে দেখাচ্ছে। তাহলে কি তারপরে একটা আলপিনে দুটা খেয়ে শেষ। এই প্রশ্নটাই ব্যারিস্টার ফুয়াদ, সরকারের এই মানে এই বক্তব্যগুলো, এগুলো কি শুধু এই ভাব নেওয়া হচ্ছে, আসলে কাজের জায়গায় খুব কিছু হচ্ছে না? আরও একটা যে প্রশ্নটি, যে প্রেস সচিব এই বক্তব্যগুলো, সেগুলো আসলে প্রথমে তো হবার কথা, বা আমরা যেটা স্বাভাবিকভাবে আশা করি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য আসবে, কিন্তু আমরা আসলে প্রথম কথা বা প্রথমেই যেই খবরগুলো পেলাম সেগুলো প্রেস সচিবের মুখ থেকেই পেলাম। এতেই কি ঝামেলা? আপনি কিভাবে দেখেন? না, কোনো ঝামেলা নাই তো। আপনার যেখানে প্রধান উপদেষ্টা হেড অফ স্টেট হিসেবে সফরে যাচ্ছেন, সেখানে তার কার্যক্রম ব্রিফ তো তার প্রেস সেক্রেটারি করবেন। বাংলাদেশের বিদেশ নীতি সংশ্লিষ্ট কোনো বিষয় যদি থাকে, সেক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টাও কথা বলতে পারেন, ব্রিফ করতে পারেন, অথবা পুরো টিম ডেলিগেশন আকারে ডিসাইড করে আলোচনা করতে পারেন যে আজকের প্রোগ্রামের ব্রিফিং কে করবেন। রেলেভেন্ট পার্সনরা সাধারণত এটা করেন। তো এখানে কোনো ফ্লেক্সিবিলিটি আছে, এখানে কোনো ঝামেলা আমি দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি প্রেস সেক্রেটারির যে শব্দগুলো বলেছেন, এটার কাউন্টারে ইন্ডিয়ান যাদেরকে কোট করেছেন, এটা কিন্তু গণমাধ্যমকে কোট করেছেন, এবং গণমাধ্যমও আবার বলেছে তাদের সোর্স বিশেষ সোর্স থেকে এসছে, এবং তারা এটা স্পেসিফাই করে নাই। এর মানে হচ্ছে প্রেস সেক্রেটারির বক্তব্যের কাউন্টার বক্তব্যটা দিল্লির অ্যাডমিনিস্ট্রেশনের বক্তব্য না, যে এটা ম্যালিশিয়াস, বানানো, এরকম হয় নাই, এই ধরনের কথা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট বলে নাই, স্টেট বলে নাই। তো
তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের প্রেস সেক্রেটারি অফিসিয়ালি যেটা বলেছে এই বক্তব্যটা স্ট্যান্ড করে, এবং এইটা করবার মধ্য দিয়ে কোনো দেশ স্পেসিফিকলি কিছু অ্যাচিভ করেছে এটা বোঝায় না। যেমন আপনি 3টা শব্দ ব্যবহার করেছেন, যে একটা বলেছেন ফ্রুটফুল হয়েছে, তাই না? এটা মানে একটা প্রেস ফলো সচিব বলেছেন। প্রেসিডেন্ট বলেছে, তো সমস্যা কি? একটা মিটিং 7 মাস পরে 8 মাস পরে 2টা হেড অফ স্টেটের মধ্যে হয়েছে, মিটিং হওয়াটা তো সেলফ একটা রেজাল্ট। মিটিংটা যে হয় নাই গত 8 মাসে, এই মিটিংটা যে হইছে, দুজনের দেখা হইছে, এই দেখা হওয়াটা সেলফ তো একটা রেজাল্ট, যে অ্যাটলিস্ট দূরত্ব চোখাচোখিটা তো হইল। প্রেম না হয় হইলো, প্রেম দেখায়, প্রেম হয় নাই এখন, এখানে কোনো রোমান্স তৈরি হয় নাই, কিন্তু অ্যাটলিস্ট দেখা তো হইলো একবার। তো এখানে এই শব্দটা দিয়ে কি ভারতের স্বার্থকে ছোট করা হয়েছে, হেয় করা হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি না তো এখানে। বরং আমি দেখলাম যে ভেরি কারেক্টলি এটা ওয়ার্ডিং করা হয়েছে, এবং এর ভিতর থেকে কোনো বাড়াবাড়ি আমি দেখতে পাচ্ছি না। তাহলে কোনো বরং যেটা প্রতিবাদ নাই কেন আমাদের পক্ষ থেকে, যে এই যে ভাষাগুলো ব্যবহার করলো এগুলো তো খুব শক্ত ভাষা? ভারতের গণমাধ্যম প্রত্যেক দিন বাংলাদেশ সম্পর্কে, আপনি যদি ভারতে এখন আমাদের যে প্রেস সেক্রেটারি আছে ভারতের অ্যাম্বাসিতে, বাংলাদেশের হাই কমিশনে, সে দেখবেন প্রত্যেক দিন ইন্ডিয়ান মিডিয়াতে বাংলাদেশ অংশে কি কি লেখা থাকে এটা একটা ব্রিফ করে, সে তার অনলাইনে দিয়ে দেয়। দেখবেন ফয়সাল মাহমুদ, সে হচ্ছে আমাদের এখানকার প্রেস সেক্রেটারি। তো সেখানে যদি আপনি দেখেন প্রত্যেক দিন বাংলাদেশকে হিউমিলিয়েট করে, ডিমিন করে, মিথ্যাচার, হুমকি ধামকি এগুলো করে। এখন গণমাধ্যমের প্রত্যেক দিনের বক্তব্য নিয়ে কি আপনার বাংলাদেশ রাষ্ট্র প্রত্যেক দিনের বক্তব্য না, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, মানে এবং এটি হচ্ছে যেটি মাসুদ কামাল বলছেন, এটি তো আর রিপাবলিক টিভি বা এই ধরনের টিভি না, একদম হিন্দুস্তান টাইমস, দ্য ট্রিবিউন সব গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে বিশ্বাসযোগ্য বলে আমরা ধরি, সুনামধন্য সেই মিডিয়াতে কোনো মিডিয়া নাই আপা এরকম। বাংলাদেশ না কোনো ক্রেডিবল মিডিয়া নাই, বিকজ আমি অনেকগুলো মিডিয়াতে ইন্টারভিউ দেই তো রেগুলার, এবং আমি এখন কোথাও কথা বলি না, কারণ তারা হচ্ছে আপনাকে মিসকোট করবে, আপনার ওই গত রেজিমের সময় বিভিন্ন টেলিভিশনে নিয়ে আপনাকে হস্টেজ করবে, ট্র্যাপ করবে, 4-5 জন মিলে এসে, এরপরে ফেক কোশ্চেন করবে, এগুলো করবে। তো এই জায়গা থেকে আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা রাষ্ট্র আর একটা দেশের মিডিয়া নিয়ে বক্তব্য দিতে পারে না, এটা নর্মস না। আপনার দেশের মিডিয়া কথা বলুক, যেটা আমাদের জাতীয় গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে আমার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা, আমার বিদেশ রাষ্ট্র অথবা অন্যান্য রাষ্ট্র যারা আমার নষ্ট করবার চেষ্টা করছে তাদেরকে নিয়ে কথা বলা। বরং দেখেন যে বেইজিং সফরের সফলতা এবং আমাদের যে ট্রেড সামিট চলছে, এর মধ্য দিয়ে আজকে ভারত কি করেছে, আমাদের সাথে যে একটা ভেরি লো প্রোফাইলের ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্ট ছিল, যে বাংলাদেশ থেকে আপনার বুড়িমারি ব্যবহার করে নেপালে, বাংলা বান্দা ব্যবহার করে ভুটানে আপনার স্থলপথে ইম্পোর্ট এক্সপোর্ট করা যাইতো, এই অংশটা তারা বাতিল করে দিয়েছে। আজকে বাতিল করে দিয়েছে। কেন বাতিল করে দিয়েছে? বেইজিং এ গিয়ে আপনার চায়নায় ইনভেস্টরদেরকে যেভাবে আপনার বাংলাদেশে ইনভাইট করা হয়েছে, তাদের বিজনেস পটেনশিয়াল তুলে ধরা হয়েছে, এখানে প্রচুর বিনিয়োগকারীরা এসছেন, তারা বোধ করছেন যে বাংলাদেশে বিনিয়োগ করলে তারা 7 সিস্টার্স থেকে শুরু করে নেপাল, ভুটান পর্যন্ত অ্যাক্সেস করতে পারবেন তাদের পণ্যের। এই জায়গাটা যে নাই, এই সিম্পল কাজটা ভারত বোঝায় দিছে। মানে জাতি হিসাবে কি পরিমাণ হিংসাত্মক সে চিন্তা করেন, যে ন্যূনতম প্রতিবেশী সুলভ ভদ্রতা তার মধ্যে যে নাই, এটা সে আজকে প্রমাণ করে দিয়েছে। অতএব সেই জায়গাতে ভারতের গণমাধ্যমে কোথায় কে রিপোর্ট করেছে এটা লার্জলি স্কোর করতে হবে। আপনি মোটা দাগে ধরেন কি করলেন, অ্যাড্রেস করলেন, প্রতিদিনকার ঘটনা, এই শব্দ ওইটার সাথে একমত না, এটা করলে তো সারাদিন বাংলাদেশ রাষ্ট্রকে আপনার ওই ভারতের গণমাধ্যম নিয়ে ব্যস্ত থাকতে হবে। মাঝখানে কিন্তু করেছে, আমাদের আইএসপিআর করেছে, আমাদের ফরেন মিনিস্ট্রি করেছে, ভারতের গণমাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে যে বিভিন্ন মিথ্যাচার করা হয়েছে এগুলো নিয়ে তারা কিন্তু অলরেডি প্রতিবাদ রিজয়েন্ডার দিয়েছিল। মাসুদ কামাল, একদম শেষ বক্তব্য, অনেকক্ষণ মানে আপনি নিশ্চয়ই বলবেন দীর্ঘ সময় হয়ে গেছে, এই মানে পুরো আলোচনার যে একটা সামারি টেনে একদম শেষ বক্তব্য আপনার কাছে চাই। না, এখানে আমি যেখানে শেষ করি আর যে জায়গাটা আলোচনা চলছিল ওইটাই ধারাবাহিকতা ধরেই বলি। দেখেন, বৈঠক তো সফল হয়েছিল, আমরা এরকম মোটামুটি আমাদের দিক থেকে অনেক বলাবলি হয়েছে, বৈঠক সফল হয়েছে, আমাদের এখান থেকে ব্রিফিংও করা হয়েছে, ওরা কি বলেছে সেগুলো বলেছে। কিন্তু দেখেন কতগুলি পয়েন্ট কিন্তু মানে খুব সুকৌশলে বলা হয়নি। যেমন ভারত যেমন বলেছে যে নির্বাচিত সরকার, মানে একটা গণতন্ত্রের বেইজ হলো একটা ইলেকশন, নির্বাচন, এই কথাটা কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এবং আমাদের ব্রিফিং এই কথাটা উল্লেখই করা হয় নাই। কেন? কারণ ওনারা নির্বাচনকে ভয় পান, ওনারা নির্বাচন দিতে চান না। আমি যদি এভাবে ব্যাখ্যা করতে তো পারি। সফল বৈঠক,
সফল বৈঠক হওয়ার 1 সপ্তাহের মধ্যে ট্রান্সশিপমেন্ট বন্ধ, অফ করে দিয়েছেন ওরা। এবং ফুয়াদ ভাই যে কথাটা বলেছে আমি কিন্তু সঙ্গে একমত, এই যেটা বন্ধ করেছে এটা আমাদের মহা কোনো ক্ষতি হয়ে যাবে আমি তা মনে করি না। কিন্তু এটা দিয়ে তাদের কি, তাদের আমাদের প্রতি তাদের যে মানসিকতাটা কি, মানে তারা যে আমাদের এই গভর্নমেন্টকে পছন্দ করছে না সেটা তারা অফিসিয়ালি প্রমাণ করলো। এখন যদি অফিসিয়ালি এই প্রমাণটা তাদের করতে হয় তাহলে ওই মিটিংকে আপনি সফল পাবেন কি হিসাবে বলেন ভাই? ওটাকে তাহলে আমি সফল বলবো কিভাবে? ওটা যদি সফল হয় তাহলে এটা হলো কেন? আবার দেখেন এটার এই ব্যাপারটা আমরা কিভাবে দেবো? এই যে ট্রান্সশিপমেন্ট ওরা আমাদের কাছ থেকে নেয় না, ওরা তো আর বেশি নেয়, ওরা তো আর বেশি নিচ্ছে। এখন ওটা যদি আমাদের গভর্নমেন্ট বন্ধ করে দেয় তাহলে কি হবে? এই বিষয়টা হলো কি, আমি জানি না আমাদের গভর্নমেন্ট কিভাবে এটাকে ট্যাকেল করবে, বাংলাদেশেও কি তার মানে প্রতিকার স্বরূপ ওইটাও আমাদেরটাও বন্ধ করে দিবে কিনা। আমাদের মংলা বন্দর, চিটাং বন্দর দিয়ে ওরা ট্রান্সশিপমেন্ট নিচ্ছে না, নিচ্ছে তো। কাজেই এখন কি করবে গভর্নমেন্ট আমি জানি না, এটা গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্ট কিভাবে এটাকে হ্যান্ডেল করবে। তবে আমি মনে করি আমাদের গভর্নমেন্ট এটাকে শক্তভাবে হ্যান্ডেল করা উচিত, এটা করা উচিত। জি, অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল, অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। আপনাদের দুজনকেই এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আপনাদেরও দর্শক যারা এতক্ষণ সাথে ছিলেন।